দেখ 75 এর অঙ্কটা করাবো, ঠিক আছে? কি বলছে, এক্স ইজ এমপ্লয়েড ইন এ প্রাইভেট লিমিটেড কোম্পানি ইন মুম্বাই। He furnishes the following particulars of his income for the year 23-24. Compute his income from salary assuming that X has excised option for normal scheme of taxation. মানে নর্মাল স্কিমে আছে, নর্মাল স্কিমটাকেই বলা হয় ওল্ড রেজিম, ঠিক আছে? তো দ্যাট ইজ সেকশন 115 বাক ইজ নট অ্যাপ্লিকেবল, মানে নিউ রেজিম অ্যাপ্লিকেবল নেই এখানে, ঠিক আছে? মানে ওল্ড রেজিমে করতে বলেছে। এতদিন আমরা যখন অঙ্ক করছিলাম প্রতিটা অঙ্কে প্রথমে বলছে বেসিক স্যালারি বলে দিচ্ছিল, আর আজকের অঙ্কে দেখ একটু নতুন অঙ্ক, ঠিক আছে? তো এরকমই একটা অঙ্ক লেকচার 40-তে করা আছে, ঠিক আছে? তো যেটা কুমার চ্যাটার্জির অঙ্কটা বললাম, ঠিক আছে? তো ওই অঙ্কটাও নেট স্যালারি দিয়েছিল, এই অঙ্কটা নেট স্যালারি দিয়েছে, ঠিক আছে? নেট স্যালারি দিয়ে দিয়েছে তোকে, কত দিয়ে দিয়েছে, নেট স্যালারি দিয়ে দিয়েছে এই টাকাটা, ঠিক আছে? তো এবার হচ্ছে নেট স্যালারি মানে বুঝিস তো, যে টাকাটা তুই বাড়িতে নিয়ে চলে আসছিস স্যালারি, ঠিক আছে? এবার যারা চাকরি করে যে স্যালারি পায়, দেখবি ওদের একটা স্যালারি স্লিপ হয়, যারা চাকরি করে তাদের একটা স্যালারি স্লিপ দেয়, ঠিক আছে? ওর মধ্যে সব লেখা থাকে, বেসিক স্যালারি লেখা থাকে, কোন কোন অ্যালাউন্স পেয়েছে, ফর এক্সাম্পল এইচআরএ, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, কনভেন্ট, বিভিন্ন অ্যালাউন্স লেখা থাকে, কি কি পারকুইজিটস পেয়েছে লেখা থাকে। এবার কোম্পানি থেকে কিসের কিসের টাকা কাটে সেটাও লেখা থাকে। সব পড়ার পর লাস্টে নেট স্যালারি হয়, ঠিক আছে? তো তো নেট স্যালারি এখানে তোকে দিয়ে দিয়েছে, বুঝলি তো? নেট স্যালারি দিয়ে দিয়েছে, বোঝা গেল, নেট স্যালারি দিয়ে দিয়েছে। এবার ওর স্যালারি থেকে ওই ভদ্রলোক সোসাইটি এক্সের স্যালারি থেকে কি কি কিসের কিসের টাকা কেটেছে বলেছে। ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ এর টাকা কেটেছে, ঠিক আছে? তো কাটবে, আজকে তুই চাকরি করতে গেছিস, তো তোর প্রতি মাসে যা মাইনা হবে তোর থেকে প্রভিডেন্ট ফান্ড টাকা কাটবে, অবশ্যই কাটবে, ঠিক আছে? তো প্রফেশনাল ট্যাক্সের টাকা কাটে, ঠিক আছে? তারপর কি কেটেছে বল? আচ্ছা, একটু না উল্টো হয়ে গেছে, প্রফেশনাল ট্যাক্সটা না, প্রফেশনাল ট্যাক্সটা 2400 হবে, আর ইনকাম ট্যাক্সটা হবে 6,50,000, ঠিক আছে? তো ইনকাম ট্যাক্সটা 6,50,000, অ্যারো করে দে তাহলেও হবে। Yes, yes. কথা কথা বলিস না। তো প্রফেশনাল ট্যাক্স কত হলো? 2400। সিতে কি বলছে, হি ইজ প্রোভাইডেড উইথ এ কার কিউবিক ক্যাপাসিটি অফ দ্য ইঞ্জিন 1.2 লিটার। তার মানে তার মালিক তাকে একটা কার প্রোভাইড করেছে, এবং যেই কারের ক্যাপাসিটি কত বলেছে, তার ক্যাপাসিটি বলেছে 1.2 লিটার, মানে 1.6 এর নিচে, ঠিক আছে? তো বলছে কারটা ইউজ করা যায় বোথ অফিসিয়াল অ্যান্ড প্রাইভেট ওয়ার্কস, ঠিক আছে? কারটা ইউজ করা হচ্ছে বোথ পারপাসে। এবার কারের পেছনে খরচা করেছে কে? যে এন্টায়ার এক্সপেন্সেস ইনক্লুডিং ড্রাইভার স্যালারি পেড বাই এমপ্লয়ার, মানে সবই এমপ্লয়ার করেছে। তো এরকম কেসের ক্ষেত্রে 1800 প্লাস 900 × 12 হবে, যেটা জানা জিনিস, নতুন 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 নয় এটা, ঠিক আছে? তো 1.6 ক্রস করে গেলে হতো 2400 প্লাস 900 × 12, আর যেহেতু 1.6 ক্রস করেনি তাই হবে 1800 প্লাস 900, মানে 32,400 হবে। নেক্সট বলেছে হিজ এমপ্লয়ার পেড এলআইসি প্রিমিয়াম, তার এমপ্লয়ার এলআইসি পে করে দিয়েছে। এই সাম এসিওর বেকার দিয়েছে, কোনো কাজে লাগবে। সাম এসিওর মানে কেউ যখন এলআইসি করতে তার একটা পলিসি নিতে হবে, বেকার দিয়ে কোনো কাজে লাগবে। মানে মালিক কত টাকা এলআইসি দিয়েছে? 1,24,500 দিয়ে দিয়েছে, ঠিক আছে? অন দ্য লাইফ অফ মিসেস এক্স অন হিজ বিহাফ, ঠিক আছে? আচ্ছা, হিজ স্যালারি ইনক্লুডস, তার স্যালারির মধ্যে কি কি আছে? মেডিকেল অ্যালাউন্স হয় 10,000 টাকা করে পার মান্থ, হাউস রেন্ট অ্যালাউন্স হয় 15,200 পার মান্থ, ঠিক আছে? He lives in a rented accommodation in Mumbai, paying monthly rate 26,000। মানে এরকম এক্সপেকটেশন থাকে, যখনই নেট স্যালারি দেবে না মানে এইচারে থাকবে, আরএফ এ থাকবে না, ঠিক আছে? তো কেননা নেট স্যালারির মধ্যে যদি তোর রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন সরি, কেন এইচআরে থাকে, তাহলে একটা একটু কমপ্লিকেট জিনিস তৈরি হয়, এটা দেবে, থাকেই এটা। আমি যে কোশ্চেন সেট করেছি ওর মধ্যেও কিন্তু এইচআরে ছিল, ঠিক আছে? তো নেট স্যালারি থাকলে এইচআরে থাকে। তো এই তো ছিল অঙ্ক। এই অঙ্কটা করার জন্য না রুপিসের 3টে কলম কর, সোজা অঙ্ক, খুব একটা কঠিন নয় অঙ্কটা। উপরের লেখালেখি তো জানি, আর লেখালেখি নিয়ে সময় নষ্ট করবো না, ঠিক আছে? রুপিসের 3টে ঘর কর, রুপিসের 3টে ঘর করেছিস, লেখ পার্টিকুলার্স, পার্টিকুলার্স, রুপিস, 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 পার্টিকুলার্স, রুপিস, রুপিস, লেখা হয়ে গেল। প্রথমে লেখ নেট স্যালারি, যেটা বলেছে নেট স্যালারি। মেয়ে এত তোদের কোশ্চেনটা পড়ে বোঝালাম, নেট স্যালারি মানেটা বুঝতে পারলি তো? আজকে ধর একটা কোম্পানি চাকরি করতে গেছি, মালিক আমাকে যে টাকাটা দেবে, হাতে যে টাকাটা নিয়ে বাড়িতে যে টাকাটা আসবো, ওটাকেই বলে নেট স্যালারি, ওটাকেই বলে নেট স্যালারি। বাড়িতে যদি কেউ চাকরি করে,
এখানে কি করছে স্যালারি তো ওটা না, মানে দেখি বাইরে যে বাবা বা মা যে চাকরি করে নিয়ে আসছে এত টাকা, ওটাকে নেট স্যালারি দেবে। এইবার তখন বলবে যে জানি আমার স্যালারি থেকে লোন নিয়েছিল, লোনের টাকা কাটলো, আমি আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটলো, আমার ইনকাম ট্যাক্সের টাকা কেটেছে, আমার প্রফেশনাল ট্যাক্স, এই টাকাগুলো কেটেছে। তুই যে অঙ্ক করার সময় আমরা এতদিন ধরে স্যালারি করলাম, কোনো জায়গায় ইনকাম ট্যাক্স নিয়েছিল স্যালারি শিট? নিইনি। তো টাকাটা কাটলো, নিইনি আলাদা করে। প্রভিডেন্ট ফান্ড নিয়েছিলাম, ওটা তো এমপ্লয়ার প্রভিডেন্ট ফান্ড নিয়েছিলাম, এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড নিয়েছিলাম, নিইনি। তো এই যদি আমি যদি ব্যাংকের থেকে লোন নিই বাড়ি করার জন্য, ব্যাংক না, কোম্পানি থেকে লোন নিলাম বাড়ি করার জন্য, তো লোন নিয়ে তো লোনের টাকা কাটবে। তো সেটা কি আমরা করতাম স্যালারি? নিতাম না। কিন্তু ওই টাকাগুলো তো কাটবে। আমার হাতে কত এসছে এটা খুব জরুরি। হাতে কত এসছে? নেট স্যালারি এসছে কত বল? 83,40,600, ঠিক আছে তো? তুই মাথায় রাখবি কিন্তু, হ্যাঁ? এই টাইপের অঙ্ক একটা করে রাখা উচিত, একটা। অনেক অঙ্ক করার দরকার নেই, একটা নেট স্যালারি দিয়ে করে রাখা উচিত। যদি পরীক্ষায় নেট স্যালারি দিয়ে দেয় তখন কি করে করতে হয়, ঠিক আছে? জেনে রাখা উচিত। এটা তো 11 এও পাঠিয়েছিল, নেট স্যালারি দিয়ে থাকলে কি করতে হয়। নেট স্যালারি রিসিভ লেখ, কত টাকা দিয়েছে বল? সেকেন্ড ঘরে লিখবি হ্যাঁ টাকাটা, 83,40,600, 83,40,600 হয়ে গেল। আমাকে বের করতে হয়, জানিস তো, আমরা যখন আগে স্যালারি করতাম কি দিয়ে অঙ্ক আরম্ভ করতাম বল না? বেসিক দিয়ে আরম্ভ করতে, বেসিক ডিএ এগুলো সমস্ত অ্যানালাইজ করতাম। তার মানে তোকে নেট স্যালারি দিয়েছে, তোকে ওই জায়গাটায় আসতে হবে। কোন জায়গায় আসতে হবে? বেসিকে যেতে হবে। তাহলে কি করতে হবে? একটু চিন্তা ভাবনা কর দেখি। তোকে নেট স্যালারি দিয়ে দিয়েছে, আমি বলতে পারি একটু চিন্তা ভাবনা কর, একটু ভাবতে হবে, হ্যাঁ? ধর তোর কোম্পানি থেকে তুই যা পেলি সব কটাকে যোগ করলে গ্রস স্যালারি হয়, হ্যাঁ কি না? সব কটাকে যোগ করলে তো গ্রস স্যালারি হয়। তা গ্রস স্যালারি থেকে ডিডাকশন বাদ দিলে নেট স্যালারি হয়। তাহলে আমি বলতে পারি নেট স্যালারি থেকে সঙ্গে ডিডাকশন যোগ করলে গ্রস, ঠিক আছে? নেট স্যালারির সঙ্গে ডিডাকশন যোগ করলে গ্রস স্যালারি হয়। তো নেট স্যালারি দিয়ে দিয়েছে 83,40,600। তার সঙ্গে কিসের টাকা কেটেছে দেখ। ওরা বলেছে প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটেছে, ওরা বলেছে তোর প্রফেশনাল ট্যাক্সের টাকা কেটেছে, ওরা বলেছে ইনকাম ট্যাক্সের টাকা কেটেছে। তো এই টাকাগুলো যদি যোগ করিস তাহলে তোর কি হবে? গ্রস স্যালারি হবে। বেসিক স্যালারি হবে না, গ্রস হবে, গ্রস। ঠিক আছে তো? আস্তে আস্তে করবো, জানিস না আমি তোকে বলছি। লেখ, এর সঙ্গে যোগ দিয়ে লেখ বা অ্যাড দিয়ে লেখ ডিডাকশন ফ্রম স্যালারি। কি লিখবি? ডিডাকশন ফ্রম স্যালারি লিখবি, যোগ দিয়ে লিখবি কি ডিডাকশন ফ্রম স্যালারি। এখানে বলেছে এই 3টে কেটেছে, কিন্তু অন্য অঙ্কে ধরো 1-2 পয়েন্ট এক্সট্রা থাকতেই পারে, ঠিক আছে তো? তো বলে দেবে কিসের টাকা কাটে। যেই বলেছে ওই নামগুলো দেখে লেখ, অ্যামাউন্ট গুলো দেখে লিখে প্রথম ঘরে লেখ, করে 3টে অ্যামাউন্ট যোগ করে সেকেন্ড ঘরে পাঠাবে। সিম্পল ব্যাপার। লেখ ওন কন্ট্রিবিউশন, ঠিক আছে তো, টু আরপিএফ কত টাকা দিয়েছে? 8,50,000 ফার্স্ট কলামে। তারপর ইনকাম ট্যাক্স লিখবো, মানে অনেক টাকা কেটেছে দেখ, ইনকাম ট্যাক্স প্রচুর টাকা কেটে। কাটবে না কেন দেখ, জাস্ট অঙ্ক করতে তুই ইমাজিন কর ও স্যালারি হাতে পেয়েছে কত ভাব। 1 বছর স্যালারি তুলেছে কত? 83 লাখ স্যালারি তুলেছে 1 বছরে, মানে বিশাল স্যালারি তুলেছে। তো ইনকাম ট্যাক্স সেরকম কাটবে। তোমার স্যালারি যত হবে তোমার ট্যাক্স তত কাটবে, তাই না? ইনকাম ট্যাক্স কেটেছে কত? ইনকাম ট্যাক্স হচ্ছে 6,50,000 টাকা। আর প্রফেশনাল ট্যাক্স কেটেছে, আমরা রোজ একটা কথা বলছি, প্রফেশনাল ট্যাক্স দিবি তুই 2,400 বেশি হবে না, রুল, এর বেশি থাকবেই না প্রফেশনাল ট্যাক্স। 2,400 টাকা। এই 3টে যোগ করে বল কত বেরোচ্ছে? 8 লাখ আর 6 লাখ, 14 লাখ, 14 লাখ আর 1 লাখ, 15 লাখ, 15 লাখ 2,400, 15 লাখ 2,400। এবার যোগ কর এটা, 400 আর 600, 3টে শূন্য, 2 আর 1 3, 98430000, ঠিক আছে তো? যেটা বেরোলো তাকে বলা হয় গ্রস স্যালারি, ঠিক আছে? আশা করি এটুকু বুঝতে পারলি। এখন কিন্তু এই কথাটাই মাথায় নিয়ে আসবেন যে স্যার আমরা তো গ্রস স্যালারি থেকে মাইনাস করতাম স্ট্যান্ডার্ড ডিডাকশন, প্রফেশনাল ট্যাক্স, ওটার কথা বলে, ওটা তো ইনকাম ট্যাক্স এর পয়েন্ট অফ ভিউ। ওটা তো ইনকাম ট্যাক্স এর পয়েন্ট অফ ভিউ। এটা তোর দিক থেকে ভাব, তুই বাড়িতে স্যালারি তুলে নিয়ে এসেছিস 83,40,600। এবার যে তুই স্যালারিটা তুলে নিয়ে এসেছিস কিছু টাকা কেটেছিল তোর থেকে 3টে টাকা কেটেছিল। এই 3টে টাকা যদি না কাটতো তাহলে তোর হাত কত নিয়ে আসতে পারতি? 98,43,000, ঠিক আছে? তো এটা মাথায় রাখবি। সুতরাং এই কোশ্চেনটা কখনোই আনবি না স্যার আমরা তো আগে ওটা তো ইনকাম ট্যাক্স এর কথা, ওটা এখন মাথায় আনাই যাবে, ঠিক আছে? ওটা করবো, ওটা লাস্টে গিয়ে করবো, ঠিক আছে তো?
গ্রস স্যালারি হয়ে গেল। এইবার গ্রস স্যালারি মানে কি কি থাকে? বেসিক থাকে, ডিএ থাকে, প্রভিডেন্ট ফান্ড, সমস্ত রকম অ্যালাউন্স সব থাকে, এর মধ্যেই সব থাকে, ঠিক আছে তো? এইবার কোশ্চেনে দেখ ওরা দুটো অ্যালাউন্স বলেছিল মনে হচ্ছে, দেখলাম আমরা। দেখ ওরা বলেছিল না, দেখ এখানে কি বলেছিল, মেডিকেল অ্যালাউন্স বলেছিল আর এইচআরএ বলেছিল, তাই তো? তাহলে এর থেকে মাইনাস কর, কি লিখবো বল? হাউস রেন্ট অ্যালাউন্সেস, লাইক হাউস রেন্ট অ্যালাউন্সেস, ঠিক আছে? এর থেকে মাইনাস কর হাউস রেন্ট অ্যালাউন্সেস। কত টাকা ছিল বল হাউস রেন্ট অ্যালাউন্সেস? 15,200 ইন্টু 12। পনেরো হাজার দুশো ইন্টু 12, সেকেন্ড ঘরে লিখবি, হ্যাঁ? 1,82,400, ঠিক আছে? 1,82,400। এর থেকে আবার মাইনাস করবি কি, মেডিকেল অ্যালাউন্সেস। এর থেকে মাইনাস করবি মেডিকেল অ্যালাউন্সেস, ঠিক আছে তো? কত ছিল মেডিকেল অ্যালাউন্স, কত করেছিল? 1,20,000 মাইনাস করে দেখ কত বেরোচ্ছে। 9540,600। এটাকে বলা হয় বেসিক প্লাস ডিএ, বুঝতে পারলি? বেসিক প্লাস ডিএ মানে এই যে গ্রস স্যালারির মধ্যে বেসিক্যালি কি থাকে, এর মধ্যে থাকে বেসিক, ডিএ আর অ্যালাউন্সেস। তাহলে বেসিক ডিএ অ্যালাউন্স থেকে নর্মাল অ্যালজেব্রা, বেসিক ডিএ অ্যালাউন্স, ধর বেসিক যোগ ডিএ যোগ অ্যালাউন্সেস, এর থেকে যদি আমি অ্যালাউন্সেস বাদ দিই তাহলে কি পড়ে থাকছে? বেসিক প্লাস ডিএ পড়ে থাকছে। এটা সাথে কেটে যাচ্ছে, বেসিক আর ডিএ পড়ে থাকছে, ঠিক আছে? 95,40,600 হয়ে গেল। এবার প্রথম দিয়ে অঙ্ক আনবো, তুই বেসিক দিয়ে পেয়ে গেছিস, এবার তুই তোর মতন অঙ্ক করতেই পারবি, নর্মাল অঙ্ক। এবার আগের মতন, আগে যেমন করতাম তেমন করবি। কি ছিল বল, একটা করে পড় এবার। এবার কোশ্চেনে দেখ, সবার প্রথম না তোরা ওই কাজটা করে নি, মেডিকেল অ্যানাউন্স কর। ডাউট থাকলে জিজ্ঞাসা করবি, না? দেখ যারা ক্লাসগুলো মোটামুটি প্রথম থেকে ক্লিয়ার করেছিস তাদের অসুবিধা হবে না। মেডিকেল অ্যালাউন্স কত ছিল বল? 1,20,000 টাকা। এখানে লিখবো 1,00,000। এখন বলি স্যার তাহলে আপনি মাইনাস করে যোগ করলেন কেন? কোনো দরকার ছিল না, কিন্তু আমার তো বেসিক প্লাস ডি জানা দরকার। তো বেসিক প্লাস ডি না জানলে তুই কি করে এইচআরে করবি? এইচআরে ক্যালকুলেশন কি করে করতো মনে করে? 50% অফ স্যালারি, বা কখনো 40% লাগতো, কখনো 10% লাগতো, ওটা কার উপর করতাম? বেসিক প্লাস ডি এর উপর করতাম। তো এই জন্য বেসিক প্লাস ডি এটা বের করে নিলাম, হয়ে গেল। এরপরে কি লিখতাম, যোগ দিয়ে লিখবো এইচআরে, এরপরে যোগ দিয়ে লিখবো এইচআরে ওয়ার্কিংস করতাম, মনে পড়ছে তো? ওয়ার্কিংস করে এইচআরে, নিচে লেখ ওয়ার্কিংস এইচআরে। কি লিখবো বল? হাউস রেন্ট অ্যালাউন্সেস। আমার শেখানো কোন অবধি ছিল জানিস তো? আমার শেখানো দরকার ছিল এই 95,40,600, বাকিটা নিজের করানো। বাকি আমার শেখানো নেই, অলরেডি করা আছে, শেখানো আছে, এবার নিজে করতে হবে। হাউস রেন্ট অ্যালাউন্সেস, হাউস রেন্ট অ্যালাউন্স কত বেরোচ্ছিল বল? 1,82,400, লেখ 1,82,400। আমরা কি করতাম, লেস দিয়ে লিখতাম এক্সেমশন, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। exemption will be list of the foreigners, ঠিক আছে? কি লিখলাম? exemption will be list of the foreigners, ঠিক আছে? যেমন করতাম এইচআরে, মনে পড়ছে? এইচআরে যেমন কোনো, দেখ নতুনত্ব কি ছিল অঙ্কটা, সেই নতুনত্ব জায়গাটা ধরিয়ে দিলাম। এবার লেখ এইচআরে কত? 1,82,400। তারপর লিখতাম কি, রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি,
কি করছিস রাহুল বইয়ের মধ্যে? 26,000 রেন্ট পেডটা আচ্ছা রেন্ট পেড, ঠিক। রেন্ট পেড কত টাকা আছে অঙ্কে দেখ। 26,000 রেন্ট পেড বলে দিয়েছিল, ছোট আছে চোখেই পড়ে না। আচ্ছা এই 26,000 টাকা, 26,000 টাকা রেন্ট পেড, 26,000 ইন্টু 12 মাইনাস 10% অফ স্যালারি। অলরেডি স্যালারি বের করেছি, কত টাকা দেখ, এই 95,40,600, তাই তো? তো চলে আয় অঙ্কে চলে আয়, 95,40,600 উপর 10%, হ্যাঁ 26,000 ইন্টু 12 কত হচ্ছে? 3,12,000 মাইনাস 954,060 নেগেটিভ আসছে নেগেটিভ আসছে, তাই তো? তাহলে নেগেটিভ আসলে কি হবে? এটা নীল হবে। একটা দুটো, কারণ আমরা কি শিখেছি এইচারে, কি শিখেছিলাম মনে পড়ে? এইচারে কি বলেছিলাম? রেন্ট পেড থেকে 10% অফ স্যালারি মাইনাস করো, মাইনাস করে যে মাইনাসে বেরোলে তো নীল হয়, মাইনাস তো হয় না। লাস্টে বলেছিল কোথায়, কোন শহরে বাড়ি? মুম্বাই। 50% অফ স্যালারি, লেখ 50% অফ স্যালারি, বলে বলেছিস? স্যালারি কিন্তু অনেকটা খুব ভাস্ট চ্যাপ্টার, মনে রাখতে হবে, অনেক কিছু নিয়ম মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। করতে করতে যদি মনে না থাকে তাহলে সবকটা চ্যাপ্টারের পর কি করে মনে থাকবে? মনে রাখতে হবে কিন্তু। 95,40,600, 47,70,300 47,70,300। এবার এই তিনটে আমার ছোট কোনটা? নীল। তাহলে অ্যান্সার হবে 1,82,400। ঠিক আছে? নীলটা আসবে ছোট বড় তো এই হিসাবে হচ্ছে গিয়ে 1,82,400 1,82,400। তাহলে এই চারে কত হলো বল? 1,82,400 1,82,400। এটা থেকে নীল বাদ দিলে 1,00,000 যেটা হয়। হলো তো? এত অব্দি হয়ে গেল। আর কি ছিল বল অঙ্কে? আচ্ছা ওই হিসাবটা কখন করতে হয়? 10% না 15% স্যালারির উপরে স্যালারির উপর 10% ওইটা আচ্ছা এই চারে এটা হয়ে গেল তো? এবার করবো আর তো কিছু নেই, পার্কিউসে চলে আয়। Perquisites under section 17 subsection 2 কি লিখলাম? Perquisites under section 17 subsection 2 কি ছিল? কার তো বলেই দিলাম কত হবে, কত বলেছিলাম বল অ্যামাউন্ট? 32,400, 32,400 লেখ, সেকেন্ড ঘরে লেখ 32,400। ঠিক আছে? তো 32,400 কত টাকা বললি? 1,800 প্লাস 900 ইন্টু 12। ঠিক আছে? আচ্ছা, এবার দেখ কারের পর কি হবে। কারের পর কি ছিল বল? LIC প্রিমিয়াম, LIC প্রিমিয়াম পেড বাই দ্য এমপ্লয়ার, লেখ LIC প্রিমিয়াম পেড বাই দ্য এমপ্লয়ার। ঠিক আছে তো? তো কত বলেছিল LIC প্রিমিয়াম পেড বাই দ্য এমপ্লয়ার? কোশ্চেন পর 1,24,500। শেষ হয়ে গেল অঙ্ক। টোটাল কর, টোটাল করে দেখ কত বলছে এখানেও পাঁচটা নাই, হ্যাঁ ডবল সিক্স। ঠিক আছে? 99,99,900। ঠিক আছে? 100 টাকা যোগ করলেই তো হয়ে যেত কাজ। আচ্ছা যাই হোক, যেটা বেরোলো তাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। যেটা বেরোলো তাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। ঠিক, যেটা বেরোলো তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। মাইনাস দিয়ে লিখবো ডিডাকশন আন্ডার সেকশন 60। মাইনাস দিয়ে লিখবো ডিডাকশন আন্ডার সেকশন 16। ঠিক আছে?
তো কি লিখবো? স্ট্যান্ডার্ড ডিডাকশন লিখ। স্ট্যান্ডার্ড ডিডাকশন কত? 50,000 টাকা। আর প্রফেশনাল ট্যাক্স কত ছিল? 2400। 2400 টাকা। তো হবে 52,400 টাকা। কত হচ্ছে বলতো? তো স্যার 9947 9947 5 5 অঙ্ক তো করে ফেল। জাস্ট আমাকে মুখে মুখে ক্যালকুলেটর নিয়ে অ্যান্সার দে। অ্যান্সার দিতে হবে। হয়ে গেল অঙ্ক শেষ। এটা কোন রেজিমে করলাম? এটাই ধর 13 নম্বর দিয়েছে, এবার এক্সট্রা 2 নম্বর দিলাম। বললো এটা যদি নিউ রেজিম হতো তাহলে তোমার অ্যান্সার কি হবে? প্রফেশনাল ট্যাক্স। সেটা জানি না, তুই পড়ে বল, অ্যান্সার বল, সব মুখে বললে হবে না, অ্যান্সারটা বল। তো 98.9 প্রফেশনাল ট্যাক্স যোগ করলেই হয়ে যাবে এটা। এখানে প্রফেশনাল ট্যাক্স যোগ করলেই হবে, কিন্তু একটা মজাদার ব্যাপার ছিল জানিস তো, এটা আসতে একটু মজাদার ব্যাপার ছিল, বলে দিচ্ছি কারণ অসুবিধা নেই। থার্ড লাইনটা কাটলাম কি অ্যাকচুয়ালি অ্যামাউন্ট কাটার জন্য? না, থার্ড লাইন দরকার ছিল না মনে হয়, এই চারটার মধ্যে করলে থার্ড লাইন দরকার ছিল। আচ্ছা দেখ, যেটা বলছিলাম আমি, এখানে এই চারে তো নীল বেরিয়েছে এক্সামিশন, দেখ এক্সামিশন নীল বেরিয়েছে তো, কিন্তু এখানে নীলের জায়গায় যদি কোনো টাকা পয়সা বেরোতো তাহলে কিন্তু এই চারটাও গল্প হতো। কারণ আমরা কি বলেছিলাম, নিউ রেজিমে এই চারের উপর এক্সামিশন পাওয়া যায় না, ঠিক আছে তো, কিন্তু এখান থেকে এক্সামিশন নীল বেরিয়েছে, ঠিক আছে তো, যেটা মাথায় রাখতে হবে। যদি এখানে এক্সামিশন কিছু না কিছু টাকা থাকতো তাহলে কিন্তু তোকে মাথায় রাখতে হতো। কারণ এই অঙ্কে তুই দেখতে পারলি পার্টিকুলার যে এই অঙ্কটা দিয়েছে তোকে যদি বলতো নিউ রেজিমে অ্যান্সার কত হবে, তুই বলতি কত, তার নিউ রেজিমে অ্যান্সার কত লিখে দিচ্ছি। কত বেরোলো আমাদের? 99,47,500 প্লাস 1,400 করে যেটা হবে সেটাই হচ্ছে নিউ রেজিমের অ্যান্সার। তুমি জেনে রাখতে হবে, এক একটা পাট করে করে জেনে রাখতে হবে, যদি পরীক্ষায় চাই তাহলে করে দিতে পারবে, ঠিক আছে। তোকে এই অঙ্কটা তোকে নিশ্চয়ই ওল্ড রেজিম দিলে নিউ রেজিম পদ্ধতি করতে বলবে না, আর এমন কোশ্চেন দেবে না নিউ রেজিমে করো, নিউ রেজিমে করতে দেবে, তোকে ওল্ড রেজিমে করতে দেবে, বলবে নিউ রেজিম হলে অ্যান্সার কি হতো, ঠিক আছে তো, বলে দিলাম অঙ্কটা। অঙ্কটা শেষ হলো, তারপর দেখছি কোন অঙ্কটা করো। এক মিনিট, এটা দেখ, এবার আমরা কোন অঙ্কটা করবো? 76, ঠিক আছে, ভালো অঙ্ক, কোনো ইয়ারে আসেনি বাট ভালো অঙ্ক। বলছে সুরেশ কর ইজ অ্যাপয়েন্টেড ইন গ্রিনকো ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড ইন কলকাতা অন January 1, 2006। এই তারিখে চাকরিতে জয়েন করেছে। এটা স্কেলের অঙ্ক দিয়েছে, স্কেল, ঠিক আছে। তো কি দিয়েছে দেখ, 45,000, 1,500, 60,000, মানে ও যখন চাকরি জয়েন করেছিল তখন ওর স্যালারি ছিল 45,000, এবার 1,500 করে ওর স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে, ঠিক আছে তো। ওর যতদিন না পর্যন্ত 60,000 হবে, 60,000 হবে, ততদিন পর্যন্ত ইনক্রিমেন্ট হতেই থাকবে, ঠিক আছে। যেই 60,000 হয়ে যাবে তখন ওর ইনক্রিমেন্ট কত করে হবে? 2,000 করে হবে, করে 80 অব্দি যাবে বলেছে। আচ্ছা, আমরা বাকিটা পরে করবো, আগে ওর স্যালারিটা দেখে নি কেমন আছে, ঠিক আছে। তো ওয়ার্কিংসে করবি তোরা, অঙ্কের নাম্বারটা কত বল? ওয়ার্কিংসটা কর বেসিক স্যালারি, ওয়ার্কিংসটা কর বেসিক স্যালারি, ঠিক আছে। ওয়ার্কিংসটা কর বেসিক স্যালারি লিখবে, বেসিক স্যালারিটা লিখবে, আমি এখানে হেডিং দিয়ে দিচ্ছি তো বারবার যেন কোশ্চেন দেখতে না হয়। 45,000 হাইফেন দিয়ে লিখলাম 1,500, হাইফেন দিয়ে লিখলাম 60,000, হাইফেন দিয়ে লিখলাম 2,000, হাইফেন দিয়ে লিখলাম 80,000। যেটা কোশ্চেন ছিল ওটা টুকে রাখলাম, বুঝলি তো। এই যে কোথায় গেল কোশ্চেনটা, টোকে দেখে দেখো, প্রত্যেকে দেখে দেখে টোক, ঠিক আছে তো, ঠিক আছে তো। এবার ও চাকরিতে জয়েন করেছিল কবে দেখ, জানুয়ারি 1, 1/1/2006, তাই তো। এই তারিখে জয়েন করেছে, যেদিন জয়েন করেছিল 1/1/6 ওর স্যালারি ছিল 45,000 টাকা, ঠিক আছে। এবার বলছে 1,500 টাকা করে ইনক্রিমেন্ট হবে, কবে ইনক্রিমেন্ট হবে? নেক্সট ইনক্রিমেন্ট হবে 1/1/2007, কত হবে? 46,500, ঠিক আছে, 1,500 টাকা বাড়ে। তারপরে 1/1/8 ওর স্যালারি হবে কত? 48,000, ঠিক আছে। আস্তে আস্তে ধীরে সুস্থে করবি, ইনক্রিমেন্টের অঙ্ক আছে। 1/1/9 ওর স্যালারি হবে কত? 49,500, ঠিক আছে। 1/1/10 বাবা বিশাল অঙ্ক দিয়েছে তো। করে দাও তো 10 বছর হ্যাঁ, ঠিক আছে, কর না,
তুই কর না আস্তে আস্তে। তুমি 16 যাবে কত হলো? 49,500, 50, 51, 2000 ঠিক আছে তো? 1111 ওর স্যালারি কত হবে? 52,500, ঠিক আছে তো? 52,500 দেড় করে হচ্ছে। কত বছর 23-24 আর হচ্ছে 22-23 সরি 1112 হবে কত? 54,000, ঠিক আছে? 1113 হবে 55,500, 1114 হবে 57,000, 1115 হবে 58,500, 1116 হবে 60,000, 1117 হবে ওর কত করে বাড়বে বলেছিল আবার? 2,000 টাকা করে, 62,000, 1180 হবে মানে 18 হবে 64,000, 1119 হবে 66,000, 1120 হবে 68, 1121 হবে 70,000, 1122 হবে 72,000, 1123 হবে 74,000, আর 1124 হবে 76,000। আমাদের স্যালারিটা হচ্ছে আমাদের স্যালারিটা হবে কথা বলিস না আমাদের স্যালারিটা হচ্ছে 23-24 সালে স্যালারি নেবো তাহলে 74,000 টাকাটা হবে 9 মাস আর 76,000 টাকা হবে 3 মাস 74 ইন্টু 9 76 ইন্টু 3 কত বলছে 74 ইন্টু 9 আর 76 ইন্টু 3 কত হচ্ছে 74,000 ইন্টু 9 6,66,000 আর 76 ইন্টু 3 2,28,000 পরীক্ষা এত বড় দেবে না বুঝছো 6 দেবে না হয়তো 15 দিতে পারে কবে হলো 18 বা 19 সালে দেবে ইনক্রিমেন্ট মানে জয়েন করেছে এরকম দেবে এত বড় দেবে না ঠিক আছে তো এটা একটা বড় অঙ্ক করে রাখলি 8,94,000 তাহলে বেসিক স্যালারি কত হলো 8,94 হয়েছে তোর হ্যাঁ 74,000 ইন্টু 9 কর 74,000 ইন্টু 9 একটা কোশ্চেন আছে তাহলে বল কি করছো তখন তো আগের দিন ডিসেম্বর পাওয়ালাম আচ্ছা তোর দাগ কেটে নে রুপিসে দুটো ঘর কর প্রথমে লেখ বেসিক স্যালারি কত লিখবি 8,94,000 হয়ে গেল এবার ডিএ কি বলেছে ভালো পয়েন্ট দিয়েছে ডিএ দেখ ডিএ বলেছে 100% অফ ফার্স্ট 30,000 বলছে প্রথম 30,000 উপর 100% হবে প্লাস বাকির উপর 50% হবে বলছে ডিএ বলেছে প্রথম 30,000 উপর 100% হবে ঠিক আছে আর বাকির উপর 50% হবে যেহেতু বলে দেবো এবার দেখ ও চাকরিতে জয়েন করেছিল কবে জানুয়ারি মাসে তার মানে ও 1/1/23 স্যালারি কত করে পায় 74 করে পায় তাহলে 1/1/23 থেকে পুরো 31/12/23 অব্দি পুরো 74 করে পাবে তাহলে আমাদের পিরিয়ডটা কত যদি পিরিয়ডটা যদি ভেঙে ভেঙে দেখায় স্যার এটা হচ্ছে 23-24 1/4/23 থেকে 31 থেকে 24 তাহলে আমি কি বললাম 1/1/23 থেকে
31/12/23 অব্দি, ধর এটা ধর 31/12/23, তাহলে 1/4/23 থেকে 31/12/23 ক মাস হচ্ছে? 9 মাস হচ্ছে না? বুঝতে পারলে? এই যে এটা আগের ক্লাসে করেছি এটা। হ্যাঁ, জানুয়ারি মাস বলেছে বলে বুঝে গেলাম 9 মাস হবে। বোঝা গেল? তাহলে বুঝতে পেরেছিস তোরা প্রত্যেকে আগের দিন করেছিলি। আচ্ছা, এটা করা হয়েছে সবার? 8,94,000 বেরিয়েছে তো? এবার ডিএ কর, ডিএ কর, লিখবি ডিএ, হ্যাঁ প্রত্যেকে লিখবি ডিএ, ডিএ ঠিক আছে, ডিএ লিখলাম, ডিএ। ডিএ তো 9 মাস কত করে ছিল বল? 9 মাস কত ছিল? মানে যে আমরা 74, একদম ঠিক 74। দেখ কিভাবে করবো ডিএ। তো বলছে প্রথম 30,000-এর উপর কত? 100%, তাই তো? এখানে লিখছি ডি এর ব্র্যাকেটে লিখছি 30,000-এর উপর 100%, ঠিক আছে, মানে 30,000। তাহলে বাকি রইল কত? বাকি 74 থেকে 30 বাদ দিলে কত হয় বল? 44, তাই তো? বাকির উপর কি বলেছে? 50%, তাহলে 44 এর উপর 50%, তাই তো বলেছিল কোশ্চেন। এই হলো, এটা হচ্ছে 9 মাস হয়ে গেল। বোঝা গেল তো কি বললাম? ভালো করে দেখিস কিন্তু, না বোঝার কিছু নেই। এটা সুন্দর কথা বলেছে। প্লাস প্লাস আগে এটুক দেখে নে, এটুক দেখে নে, বুঝে নে, এটুক দেখে নে, যারা বুঝিস তারা দেখে নে। আমাদের যে এই অঙ্কের স্যালারিটা কেমন ছিল? একটা 9 মাসের স্যালারি ছিল, একটা 3 মাসের ছিল না? তো 9 মাসের স্যালারি কত ছিল? 74,000 টাকা। বলেছে প্রথম 30,000 এর উপর 100%, তাই বলেছিল কোশ্চেনটা, প্রথম 30,000। তাহলে 30 এর উপর 100% লিখলাম। তাহলে 74 থেকে 30 বাদ দিলে রইল কত? 44,000। তাহলে বাকির উপর 50% বলেছিল, তাই করলাম। সিম্পল ব্যাপার। এটা 9 মাস। সেম জিনিস লিখবে 3 মাস। 3 মাস কোন মাস? বুঝতে পেরেছিস তো? বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবো, আমি আবার আরেকবার বলে দেওয়া যাবে। এটাই আবার লিখবি 30,000 উপর 100% প্লাস, তারপর কি বলে 76,000, তাই তো? 76 থেকে 30 বাদ দিলে কত হয়? 46 এর উপর 50% ইন্টু 3 মাস। একবার বলে ওপরে করা যাবে না। না, একবার করা যাবে না, আলাদা স্যালারি না। করে বল কত করে, সবাই একদম পুরো ফাইনাল করে নিয়ে আমাকে বলিস কত বেরোচ্ছে। কত বেরিয়েছে তো? আমি করছি। সবাই কর, সবাই করে দেখ হাতে। 30,000 100% করলে 30,000, আমি একটু রাফ করে রাখি। 30,000 প্লাস 44,000 50% মানে 22,000, তাহলে 52,000 ইন্টু 9 মাস। 4,68,000 হচ্ছে একটা, হ্যাঁ হ্যাঁ আর একটা হচ্ছে 30,000, আর ওটা 23,000। 30 আর 23 মানে 53,000, 53,000 ইন্টু 3, 1,59,000। 4,68,000 প্লাস 1,59,000, 6,27,000 বলে দিবি না? একদম ঠিক আছে। তাহলে এরকম ডিএ তো দেখ, আগে যতগুলো অঙ্ক করলাম এরকম ডিএ তো একটাও পাসনি, এরকম ডিএ তো পাসনি, একটু নতুনত্ব ডিএ পেলি, ঠিক আছে তো? কিন্তু আবার বলছি 11-এ পড়েছিলি তোরা, যেই বইয়ে পড়েছিলি এই টাইপের ডিএ অ্যাডজাস্টমেন্ট ছিল, এরকম অ্যাডজাস্টমেন্ট ছিল 11-এর বইতে, সব 11-এ ছিল, ঠিক আছে তো? সেটা একবার দে, বাদ দে, কথা বলে লাভ নেই। তাহলে বেসিক হলো, ডিএ হলো, বুঝতে পারলি তো? বেসিক আর ডিএ দুটো পয়েন্ট বুঝতে পেরেছিস তো? দুটো পয়েন্ট হলো। এবার দেখ, আগের ক্লাসে বলেছিলাম, ধরো জানিস তো এন্টারটেনমেন্ট কি বলেছিলাম? ফুললি ট্যাক্সেবল বলেছিলাম, ফুললি ট্যাক্সেবল। তাহলে লিখবি ফুললি ট্যাক্সেবল মানে এই যে পরে যেটা লাইন লিখেছে এটা পড়ার দরকার নেই। কেন পড়ার দরকার নেই? বেকার দিয়েছে, এটা তো কোনো দরকার নেই তো পড়ার, ঠিক আছে তো? তাই এন্টারটেনমেন্ট অ্যালাউন্স কত বলছে? 700 ইন্টু 12 হবে। লেখ এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, লেখ 700 ইন্টু 12। কলেজে আরম্ভ হয়েছে, স্যালারি আরম্ভ হয়েছে কারণ কলেজে বড় স্যালারি হচ্ছে না ছোট জিনিস করার জন্য? হ্যাঁ, ওই একটাই করি একাডেমি। গভর্নমেন্ট এমপ্লয়ি করলি আচ্ছা ঠিক আছে, গভর্নমেন্ট এমপ্লয়ি করি দেবো, সোজা অঙ্ক সবচেয়ে। আচ্ছা 700 ইন্টু 12 কত হচ্ছে? 8,400, ঠিক আছে তো? 8,400। নেক্সট নেক্সট কি বলেছে দেখ, এটাও বললাম। এই যে তোরা দেখি প্রতিটা অঙ্কে একই অ্যালাউন্স, কমন অ্যালাউন্স থাকছে, দেখছিস তো? তো এখানে মেডিকেল অ্যালাউন্স বলেছে, বল এটা কি অ্যালাউন্স?
ফুললি নাকি পার্টলি? তাহলে ফুললি হলে কি হবে 400 ইন্টু 4000 ইন্টু 12। পরে যেটা দিয়েছে বেকার কথা দিয়েছে দেখবি, পরের কথা বেকার দিয়েছে, ঠিক আছে তো? মেডিকেল লস 4000 ইন্টু 12 48,000 টাকা। কত হলো? 48,000 টাকা, ঠিক আছে। নেক্সট, এবার বলছে বোনাস বলেছে 1,20,000 টাকা, ঠিক আছে, পেড অ্যাজ পার কন্ট্রাক্ট, আর 25,000 টাকা পেড অ্যাজ গ্র্যাচুইটিস। দেখ, পেড অ্যাজ পার কন্ট্রাক্ট মানে স্যালারি, হ্যাঁ স্যালারির মধ্যে আছে নর্মাল, যেটা নর্মাল যেটা তোমার বোনাস পেয়েছে ওটা। আর গ্র্যাচুইটিস হিসেবে যদি কেউ বোনাস পায় সেটা চলে যায় পারকিউইটিস, ঠিক আছে তো? গ্র্যাচুইটি হিসেবে বোনাস পেলে সেটা চলে পারকিউইটি, এটা নোটসে লেখা আছে আমাদের, ঠিক আছে তো? তাহলে লিখে দে। তাহলে লেখ, কি লিখবি? বোনাস লিখবি 1,20,000 টাকা লেখ। আর ওটা তো পরে লিখিস না, ওটা তো মনে রাখ, পরে লিখবি। বোনাস কত বলেছিল বল কোশ্চেনে? 1,20,000 টাকা, 25,000 টাকা পরে লিখবি, মনে রাখবি কিন্তু, হ্যাঁ। এটা কি ভাবছিলি গ্র্যাচুইটি লিখছে নাকি? না না এটা না, ও ভাবলে মানে যদি কোনো ভুল থাকে জেনে নিবি। গ্র্যাচুইটিস হিসেবে বোনাস পেয়েছে, ঠিক আছে তো? গ্র্যাচুইটিস হিসেবে বোনাস পেয়েছে মানে গ্র্যাচুইটি নয়, গ্র্যাচুইটি নয়, ঠিক আছে তো? গ্র্যাচুইটিস হিসেবে বোনাস পাচ্ছে, ঠিক আছে তো? তোর কত টাকা? 25,000 টাকা পার কিউইটস আসছে, ঠিক আছে তো? আচ্ছা, এই নম্বর পয়েন্টটা হলো, কিন্তু এখানে এটা বাকি রইলো। এবার বলছে হি ইজ প্রোভাইডেড উইথ অ্যান অ্যাকোমোডেশন ইন কলকাতা ফর হুইচ দ্য এমপ্লয়ার পে রেন্ট 18,500 পার মান্থ। তার মানে তার মালিক তাকে একটা বাড়ি প্রোভাইড করে থাকার জন্য, ঠিক আছে তো? কিন্তু মালিকের নিজের বাড়ি থাকতে দিতে পারে না, কারণ নিজের বাড়ি জায়গা নেই, ভাড়া করে দিয়েছে, ঠিক আছে তো? তাহলে আরএফএ দিয়েছে, প্রতিটা অঙ্কে একটা কথা বলছি, মানে আরএফএ থাকবে না এইচআর থাকবেই থাকবে, আরএফএ বা এইচআর, ঠিক আছে তো? তাহলে চল ওয়ার্কিংস কর, এটা ওয়ার্কিংস করতে হবে। ওয়ার্কিংস কর, ওয়ার্কিংস এর নাম লিখবি কি? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, ঠিক আছে? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, ঠিক আছে? ওয়ার্কিংস এর নাম লিখবি কি? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, ঠিক আছে তো? তাহলে ওয়ার্কিংস এর নাম লিখবি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। আমরা কি নিয়ম শিখি না, 5 মাস একটা 7 মাস বলেছি, মনে হচ্ছে একটা 5 মাস আর 7 মাস। তাহলে লিখবি কি? প্রথমে লিখবি 5 মান্থস, মানে কি লিখে 5 মান্থস এর নামটা লিখে রাখ ব্র্যাকেটে। এপ্রিল থেকে, কোন মাস ছিল? এপ্রিল থেকে আগস্ট, এপ্রিল টু আগস্ট 5 মাস। নিয়ম কি ছিল? রেন্ট পেড, বল। এই 5 মাসটা কি ছিল বলতো? 5 মাসটা ছিল হচ্ছে ওল্ড রুল, ঠিক আছে? 7 মাসটা নিউ রুল। তাহলে লিখবো কি? রেন্ট পেড অর, কি ছিল আগে নিয়ম ছিল 15% অফ স্যালারি, রেন্ট পেড অর 15% অফ স্যালারি, ঠিক আছে? রেন্ট পেড অর 15% অফ স্যালারি, হুইচ এভার ইজ লোয়ার, হুইচ এভার ইজ লোয়ার। দেখ, রেন্ট পেড কত করে বলেছিল আমাকে? 18,500 পার মান্থ, তাই তো? এখানে লিখবো 18,500 ইন্টু পার মান্থ মানে 5 মাসের অঙ্ক হচ্ছে 5, অর 15% অফ স্যালারিটা কিন্তু একটু পরে ক্যালকুলেশন করছি, একটু পরে, একটু সময় পরে ক্যালকুলেট করছি, স্যালারিটা একটু পরে ক্যালকুলেট করছি, লিখে নিই পুরো, তাহলে সুবিধা হবে। এবার লিখবো 7 মান্থ, 7 মান্থ কি হবে? সেপ্টেম্বর থেকে মার্চ। কি লিখবো? ওই একই কথা লিখবো, রেন্ট পেড অর, কত ছিল এখন, এখন কত হয়েছে? 10 লিখবো, অর 10% অফ স্যালারি, ঠিক আছে তো? হুইচ ওয়ার ইজ লোয়ার, তাহলে কত হবে এটা? 18,500 ইন্টু 7, অর, এবার স্যালারিটা বের করবো, ওয়ার্কিংস করে স্যালারি বের করবো, ঠিক আছে? এবার ওয়ার্কিংস করে স্যালারি বের করতে হবে, ঠিক আছে? 2-3 লাইন ছেড়ে দিয়ে স্যালারি বের কর, ঠিক আছে? যেমন শিখেছিলাম, একটা 5 মাসের করবো আলাদা করে, একটা 7 মাসের করবো আলাদা করে। কেন? কখন? দেখ ভালো করে শোন, কোনো অঙ্ক আমি প্রপোর্শন করতাম, 5/12, 7/12 করতাম, কোন অঙ্ক করতাম? যে অঙ্কে ইনক্রিমেন্ট নেই। ইনক্রিমেন্ট থাকলে 5 মাস 7 মাস আলাদা করে করতে হবে, নাহলে অঙ্ক পুরো ভুল। আগেই বলে দিলাম, অঙ্ক পুরো ভুল হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলি? যদি ইনক্রিমেন্ট থাকে না, আলাদা করবি 5 মাস আর 7 মাস, দেখতেই হবে না, ঠিক আছে তো? তাহলে বল,
প্রথমে লিখবি, হ্যাঁ প্রথমে লিখ বেসিক স্যালারি, বল বেসিক স্যালারি, বেসিক স্যালারি, ঠিক আছে তো? বেসিক স্যালারি, আমার স্যালারি কত করে ছিল একটু দেখ, আমি এই তো করলাম কিছুক্ষণ আগে ৭৪,০০০ টাকা করে, তাহলে ৭৪,০০০ ইন্টু ৫, তাই তো? ৭৪,০০০ ইন্টু ৫, এখানে লিখলাম ৭৪,০০০ ইন্টু ৫ কত হচ্ছে বল? 3,70,000 ৩,৭০,০০০। আর ওখানে ৭ মাস কি হয় বলতো? ৭ মাসের মধ্যে ওখানে ৩ মাস আর ৬ মাস, তাই তো? 4 মাস দাঁড়া, নয় তো, ৪ মাস আর ৩ মাস, ৭ মাস, তাহলে ৭৪,০০০ ইন্টু কত হবে? ৪ হবে তো? ৭৪,০০০ ইন্টু ৪ প্লাস ৭৬,০০০ ইন্টু ৩, ৭৪,০০০ ইন্টু ৪ আর ৭৬,০০০ ইন্টু ৩, 5,24,000 ৫,২৪,০০০ বেসিক স্যালারি, ঠিক আছে? এবার করবো ডিএ, ঠিক আছে? তারপর কি করবো বল? ডিএর পর একটু নিজে নিজে লিখি, ওয়ার্কিংস লিখতে হবে ডিএ, মেডিকেল অ্যালাউন্সেস, আর কি ছিল বল? এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস, ঠিক আছে তো? বোনাসও তো আছে। তারপর বোনাস লিখবি, বোনাস, ঠিক আছে? এরপর লিখবি তুই বোনাস, তাহলে সবগুলো বসা এক একটা করে, বেসিক স্যালারি হলো। এবার ডিএটা কর, ডিএ, ইএ মেডিকেল অ্যালাউন্স, আর মেডিকেল অ্যালাউন্স কত করে ছিল বলতো প্রতি মাসে? ৪,০০০ করে, তাহলে প্রথমটা কত হবে? ২০,০০০, ৪,০০০ ইন্টু ৫, ২০,০০০, ওটা ৪,০০০। আর এন্টারটেনমেন্ট অ্যালাউন্স কত করেছিল? ৭০০ করেছিল, তাহলে প্রথমটা হবে কত? ৭০০ ইন্টু ৫, ৩,৫০০, ৭০০ ইন্টু ৭, ৪,৯০০। ডিএটা নিব। ডিএটা কত করেছিল দেখ, ডিএ প্রথমে দেখ উপরে ডিএ কত করেছিল? স্যার বোনাসটা কত চলছে বলবেন? বোনাসটা করছি, ডিএটা বল, ডিএটা কি করেছিস? করে নিয়ে ওটাটা 2,60,000 হবে পৌঁছে যাবে বলে। প্রথমটা ৫ মাস, ওই একই রকম দেখ, একই রকম দেখ, এখানে হিসাব করলাম না, এই দেখ ৩০,০০০ 100% আর ৪৪,০০০ 50%, তাহলে কত? ২২,০০০ টাকা আর ৩০,০০০ টাকা, ৩০ আর ২২, যদি অসুবিধা নেই, দেখি দে, পরে যাতে ভুলে না যাস, ভুলে যাতে না যাস। ডিএ তো, এই দেখ ডিএটা আমি নিচে দেখাচ্ছি, দাঁড়া এখানে কোথায় করলাম, এখানটায় দেখাচ্ছি, দেখ লেখা ছিল তো, এটাই এবার দেখাচ্ছি, নিচে পড়ে দেখাচ্ছি। এই দেখ, প্রথম ৫ মাস আলাদা করবো, হ্যাঁ হ্যাঁ ৭ মাস আলাদা করবো, দেখিয়ে দিচ্ছি করে ৩০,০০০ টাকার উপর 100%, ঠিক আছে তো? যেটা ছিল, আর ৪৪,০০০ টাকার উপর 50%, তাহলে ৩০,০০০ উপর 100% প্লাস, আমি আবার লিখে দেখাচ্ছি ৪৪,০০০ টাকার উপর 50%, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে? ৩০,০০০, আর এটা ২২,০০০, তাহলে কত হচ্ছে? ৫২,০০০ টাকা। এইটা নেবো কত? ৫ মাস, তাই তো? কিন্তু এখানে কমাস ছিল, ৯ মাস ছিল, তারপরেরটা করবি কি ৫২,০০০ ইন্টু ৪ মাস, বুঝতে পারলি কি বুঝতে পারলি না বল? বুঝতে পেরেছিস? জিনিসটা বুঝে না, বুঝতে পারলি কি বুঝতে পারলি না? ৪ মাস, বুঝেছি কি বললাম? বুঝেছি। এই দেখ, এই যে এখানে ক মাস ছিল টোটাল? ৯ মাস ছিল। আমাকে তো এবার তো ৯ মাস ওরকম করলে হবে না, আমাকে কোথায় ৫ আর ৭ এ ভাগ করতে হবে। তাই ৯ এর মধ্যে এটা তো, এখানে তো ৫ মাস যাবে, আর পরের ৭ এর মধ্যে কত যাবে? ৪ তো যাবে, আর পরেরটা পুরো ৩ চলে আসবে। হ্যাঁ আচ্ছা তাহলে কত হচ্ছে? ৩০,০০০ 100%, ৩০,০০০ আর ২৩,০০০, মানে ৩০ আর ২৩ কত? ৫৩,০০০, ৫৩,০০০ ইন্টু ৩, আমরা ষষ্ঠ করে লিখি দিচ্ছি। তাহলে ৫২,০০০ ইন্টু ৫ করে একটা বেরোচ্ছে, ৫২,০০০ ইন্টু ৫ করে কত হচ্ছে? ২,৬০,০০০, আর ৫২,০০০ ইন্টু ৪ করে কত হচ্ছে? 2,08,000 এটা ২,০৮,০০০, তাই তো? না আর ৫৩,০০০ ইন্টু ৩, ১,৫৯,০০০। আচ্ছা, বলে দিচ্ছি তোকে কি বসে। ৫ মাসে কত ছিল? ২,৬০,০০, হ্যাঁ ডি এখানে লিখবো ২,৬০,০০।
আর 7 মাসে কত হবে দেখ, 7 মাসে কত ছিল? 2,08,000 আর 1,59,000 যোগ করে কত হচ্ছে? 3,67,000। তাতে কি কোন জায়গাটা বুঝতে পারছিস না বল? আমাদের যে আরএফএ করতে হয় না, আরএফএ দুটো রুল, আগে ছিল 5 মাস, এখন হয়তো 7 মাস। এবার তুই যে ডিএটা এখানে করলাম না, ডিএটা, এই যে ডিএটা, এই যে প্রথমে দেখ এই কত ছিল, এই যে আমি টুকলাম এখানটা, এই যে এটা তো প্রথম 9 মাসের ডিএ, আর তারপরটা এটা 3 মাসের ডিএ। তো প্রথম 9 মাস তো আমরা নিয়ে এলাম নি, 9 মাস মানে 5 মাস হয়ে যাবে। ওল্ড রুলে চলে যাবে 5 মাস, আর নিউ রুলে চলে যাবে 4 মাস। বুঝিস না মানে কি বললাম? পাঁচ মাসে 2,60,000, 2,60,000। বিয়ের কথা বলেন না। হ্যাঁ, দিনে 2,60,000। আর সেকেন্ড বার করছি। ঠিক আছে। কোনটা? এবারটা হুম, 3,60,000 পঞ্চাশটা টাকা ওই ভাঙতে হ্যাঁ, স্যার করে দিয়েছি। আমি আগে টুকে না করছি, বলছি সব বলছি। করে নে বলছি, মনসটা বলছি, সেটা করে নে। দেখতে পাচ্ছিস না কি বলবে? আরে 52,000 ইন্টু 5 করে 2,60,000 হচ্ছে। আমি বলছি। এখানে ডি এর ব্যাপারটা কি ছিল? 30,000 উপর 100%। ডিএ কেমন ছিল? তুই তোর প্রথমটা ভালো করে কর। কি বলেছিল? বেসিক স্যালারি থেকে ডিএটা ক্লিয়ার হতে হবে। ডিএ ক্লিয়ার না হলে এখানকার ডিএ ক্লিয়ার হবে না। ওপরে কি ছিল ডিএ? এখানে ডিএ কি ছিল? প্রথমে কি বলেছিল? 30,000 উপর 100%। প্রথম কি ছিল? বেসিক স্যালারি কত ছিল আমার? 74,000 আর 76,000। 74,000 উপর আলাদা ডিএ হবে, 76,000 উপর আলাদা ডিএ হবে। তা 74 উপর কি হয়েছিল? 30,000 উপর 100% আর 44,000 উপর 50%। এটা 9 মাস ছিল। এই যখন তুই আরএফএ করবি, ওখানে আরএফএ কি ছিল? 5 মাস আর 7 মাস। হ্যাঁ? 44,000 কেন হলো? 44,000 বলে গেছি। আস্তে আস্তে এত কথা বললে আমি কিছু বলতে পারবো না কাউকে। ও 74 থেকে ওনার মাইনাস 74 ছিল তোর প্রথমে বেসিক স্যালারি। এই যে বললাম আগে ভালো করে আস্তে আস্তে কর, তাড়াহুড়া করে শিখতে পারবি না অঙ্ক। এই অঙ্কগুলো একটু কঠিন আছে। এখানে হচ্ছে বেসিক স্যালারি বলেছিল কি, প্রথমে ছিল হচ্ছে 9 মাস আর 3 মাসের অঙ্ক ছিল। তো 9 মাস কত করেছিল? 74,000 টাকা, 3 মাস ছিল 76,000 টাকা। তো 9 মাসে যে 74,000 টাকা ছিল, এবার কি বলেছিল? ডিএ বলেছিল যে তোমার 30,000 উপর 100% আর বাকির ওপর 50%। তাহলে 30,000 উপর 100% 30,000, আর 44,000 উপর 50% 22,000। এই করে 30 আর 22 যোগ করে 52,000 হলো। 52,000 ইন্টু 9। এবার নেক্সট স্যালারি কি ছিল? 76,000 টাকা। তাহলে ওই 30,000 উপর 100% আর বাকি 46,000 উপর 50%, 3 মাস। এই ডিএ ক্লিয়ার হলে আমি ওটাই বলতে পারবো। এটা ক্লিয়ার তো? এবার নিচে বলেছিল যখন আমাকে আরএফএ করবো, একটা 5 মাস করবো আর একটা 7 মাস করবো, একটা 5 মাস করবো আর একটা 7 মাস করবো। তো 5 মাসটা কি হবে? তোর প্রথমে যে তোর ডিএ করলি, ওটা 9 মাস হলো, ওটা কত টাকা ছিল? 9 মাস 52,000 টাকা। বুঝতে পারছিস তো? 30,000 উপর 100% 30,000 আর 44,000 50% 22,000। 30 আর 22 52,000। 52,000 টাকা হচ্ছে প্রথম 9 মাস পাবে। প্রথম 9 মাসের মধ্যে আমার 5 মাস তো হবে কত টাকা? প্রথম 9 মাসের মধ্যে 5 মাস নেবো, 52,000 ইন্টু 5। ওল্ড রুল বলছে, আর নিউ রুলে কি বলছে? 7 মাস। তাহলে 52,000 এর মধ্যে 9 মাস ছিল তো? 9 মাসের মধ্যে 5 মাস নিয়েছে, এখন কত মাস পড়েছিল? 4 মাস। ওই 52,000 ইন্টু 4 হয়েছে। ঠিক আছে তো? অঙ্কটা অতটা ইজি নয়। ঠিক আছে তো? বুঝে করতে হবে। কে বললো?
আচ্ছা ঠিক আছে, রেজাল্টে বোঝা যাবে। আচ্ছা যাই হোক, শোন 52,000 ইন্টু 4 হয়ে গেল ওটা, ঠিক আছে তো? তাহলে রইলো কি, তাহলে এবার বাকি রইলো ওই পার্টটা, ওই পার্টটা রইলো, ওই পার্টের ক মাস পরে রইলো? 3 মাস। 3 মাস কত, ওটা হিসাব কর। 3 মাস কত করে হচ্ছে? 30,000 উপর 100% আর 46,000 উপর 50% কত হচ্ছে? 30 আর 23 53,000। 53,000 ইন্টু 3, তাই করেছি এখানে। আমি এখানে তাই করি। দেখ ব্যাপারটা অতটা ইজি না, একটু ধরে ধরে করতে হবে এই জায়গাটা। এই জায়গাটা একটু ধরে ধরে আস্তে আস্তে করতে হবে। ডিএটাই হচ্ছে এই অঙ্কটা টাফ ছিল, ডিএ। ডিএটা হলে বল, আমি বোনাসটা বলবো তারপর। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে। তুমি এটা কেন বুঝতে লিখে দিচ্ছো? 7 মাসেরটা লিখেছি, 8 মাসেরটা লিখিনি। 5 দিন করে। আচ্ছা দেখ শোন, এবার বোনাসটা বললাম না, বলো বোনাসটা লেখ, বোনাসটা লেখ। বোনাসটা কত টাকা ছিল? কি বলেছিল? 1,20,000। এবার দেখ বোনাস সম্পর্কে অ্যাজাম্পশন হতে পারে, বোনাসটা কবে পায় মানুষ? বোনাস তো আর প্রতি মাসে মাসে বোনাস দেয় না, বছরের শেষে দেয়। তা বছরের শেষে যদি বোনাস দেয় 1,20,000 টাকা, তাহলে আমি কবে করব? একদম ডাইরেক্ট 7 মান্থে করবো। 7 মান্থে বসাতে হবে বোনাস, ঠিক আছে তো? এখন তুই যদি মনে করি অ্যাজাম্পশন করি যে বোনাস আমি 1,20,000 টাকা সারা বছর ধরে পেয়েছি, মানে এরকম অ্যাজাম্পশনটা করতে পারিস, বাট ভুল অ্যাজাম্পশন। এই অ্যাজাম্পশন হয় না। তাহলে বোনাস কখনো, আমরা জানি বোনাস কখনো সারা বছর সারা মাসে বোনাস দেয় না। বোনাস তো একটা সময় দেবে, ঠিক আছে? বছরের শেষে বোনাস দেয়, তুমি ভালো তোমার টার্নওভার দিতে পারলে কোম্পানির, তোমাকে একটা বোনাস দেবে, ঠিক আছে তো? তো বোনাস তো তোমার এন্ড অফ দ্য ইয়ারই দেবে, ঠিক আছে? তো 7 মাসে লিখবি কত বোনাস? 1,20,000 টাকা। ব্যাস, এবার তো হয়ে গেল। আচ্ছা আর এখানে জিরো লিখে দেবো। ওখানে জিরো লিখে দিবি। রাখবে। একটা বাটন হচ্ছে আর মাইনাস পর টোটাল কত হচ্ছে দেখ, 3,70,000 যোগ 2,60,000 যোগ 20,000 যোগ 3,500, 6,53,500। আর ওখানে কত হচ্ছে? 5,24,000 যোগ 3,67,000 যোগ 28,000 যোগ 4,900 যোগ 1,20,000, 10,43,900। ওকে তাহলে 5 মাসে ছিল 6,53,500। 6,53,500 into 15%। 6,53,500 এটা হলো গভর্নমেন্ট এর মধ্যে বড় 3%। স্যার 1,43,900 ওপর 10%। তোর সাথে আর 5 দিন করবো না? কেন 5 কোনো 5 মাসের স্যালারি আলাদা করে করলাম। 18,500 into 5 কত হচ্ছে? 92,500 or 6,53,500 ওপর 15% কত হচ্ছে? 98,025। দুটোর মধ্যে ছোট কোনটা? 92,500। মানে অঙ্ক, স্যালারির অঙ্ক যদি ইনক্রিমেন্ট দিয়ে দেয় আর যদি আরএফএ দিয়ে দেয়, সেই অঙ্কটাকে টাফ বলা হয়। সেই অঙ্কটাকে একটু টাফ বলা হয়। ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর চান্স থাকবে, ভুল হওয়ার প্রচুর চান্স থাকবে। ডে ওয়াইজ ইনক্রিমেন্ট দেয় এরকম। চুপ কর। আচ্ছা এবার হচ্ছে কত হলো? দুটো ছোট কথা হচ্ছে 92,500। হ্যাঁ 90 to 5 9 আমি কিছু বাস 18,500 into 7 কত হবে? 1,29,500 or 104390। এই দুটোর মধ্যে ছোট কোনটা? 104390। 104390। টোটাল কত হচ্ছে? 90 to 500 plus 104390। স্যার এখানে কি ইন্টারে আছে আর একটু স্যালারিতে? এইটাই ছিল নাকি? হ্যাঁ একদম লাস্টে ছিল আরো অনেক একটা ছিল। 6,000। তার এক মিনিট কি বলিস কি কোথায় দেখলি? এর ভিতরে দেখছি 1 মিনিট।
এইচআরে ছিল না, দাঁড়া দেখছি আমি। এইচআরে না, ওটা হাউস রেন্ট। হাউস রেন্ট আলাদা, হাউস রেন্ট অ্যালাউন্সেস আলাদা। ঠিক আছে তো? টোটাল কত হলো? 196,890, 196,890। ঠিক আছে তো? তাহলে আরএফ এ বেরোলো কত? 196,890। বসিয়ে দে। আচ্ছা এখন তো বসাবো না, পরে বসাবো, ক্যালকুলেশন করে রাখলো। আর কি ছিল অ্যাডজাস্টমেন্ট? কার আছে এবার লেখ ওই আর একটু ভারতে লিখবো না বলতে পারো না না আর একটু বাংলা এডিশন প্রভিডেন্ট ফান্ড কি একদম লাস্টে ছিল না? 9 নম্বরে যে নম্বর পয়েন্ট গুলো এমপ্লয়ার কন্ট্রিবিউট, হ্যাঁ এটা দেখ ভালো করে দেখ, এটা কিভাবে করবো দেখ। শোন, যে নম্বর পয়েন্টটা লেখ, যে নম্বর পয়েন্টটা লেখ এমপ্লয়ার কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন টু আরপিএফ। এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, ঠিক আছে তো? কত হচ্ছে? 12,000 টাকা পার মান্থ। ঠিক আছে, 12,000 টাকা পার মান্থ রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে। এতদিন কি ছিল? পার্সেন্টেজ বলে দিত, এখানে টাকা বলে দিয়েছে। তাহলে কি করবো? 12,000 ইন্টু 12 লেখ ইনারে, 1,44,000। ঠিক আছে, ইনারে লিখলাম। ঠিক আছে, 12,000 ইন্টু 12 করে 1,44,000 ইনারে লেখ। কি লিখলি? এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ বলে লিখ 12,000 ইন্টু 12 বলে 1,44,000 ইনারে লিখেছিস তো? মাইনাস দিয়ে লেখ, কারণ রুল কি ছিল? 12% অফ স্যালারি। রুল কি ছিল? 12% অফ স্যালারি। 12% অফ স্যালারি। এবার 12% অফ স্যালারি মানে বেসিক আর টিএ যোগ করে। তো দেখ ব্যাকেটে লিখি 8,94,000, 8,94,000 প্লাস ডিএ ছিল 6,27,000 ইন্টু কত হবে? 12%। 8,94,000 প্লাস 6,27,000 পড়ে যেতে হবে তার 12%। কত হবে? 182,520। ওয়ান, হ্যাঁ তাই তো করবো। দাঁড়ান দেখ না, করছি তো। ওফ, এত কথা বলে করবো কি করে? 182,520। ঠিক আছে, হয়ে গেল। ছিল কত? প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট হয়েছিল 1,44,000। সরকারের হিসাবে আমি ডিডাকশন এক্সামশন কত হতে পারে? 182,520। ক্যালকুলেশন করলে কি হবে? নেগেটিভ বেরোবে, আর নেগেটিভ বেরোলে সেটা নীল হয়ে যাবে। ঠিক আছে, নেগেটিভ বেরোলে নীল হবে। আমরা ক্লাসে যতগুলো অঙ্ক করেছিলাম সব প্রায় পার্সেন্টেজ এরকম ভ্যালু পাইনি, এটা বলে দিলাম। থাকলে কিভাবে করতে হবে, রাখা দিয়ে দিলে কিভাবে করতে হবে। বুঝতে পারলি? এটা কি বললাম, এটা কি করে হলো? আচ্ছা, এরপরে কি বলেছিল? লেখ ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ। লেখ এরপরের লাইন, লেখ ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ। কত ছিল? দেখ অঙ্কে বলেছিল কত? 2,60,000 টাকা, তাই তো? 2,60,000 টাকা, এটা কত পার্সেন্টের সমান? 13% সমান। তাহলে কত পার্সেন্ট এক্সট্রা হচ্ছে এখানে? 3.5। 2,60,000 ডিভাইড বাই 13 ইন্টু 3.5 কত হচ্ছে? 70,000 টাকা। হয়ে গেল মোটামুটি। রুল হচ্ছে ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ এর রুল হচ্ছে 9.5 এর বেশি হলে নিতে হয়। এখানে 13 মানে 9.5 এর বেশি। 13 থেকে 9.5 বাদ দিলে 3.5 হয়। আচ্ছা নেক্সট, এবার পার কিউজিটস বলে হেডিং দেবো, পার কিউজিটস বলে হেডিং দেবো। লেখ আরএফ এ, যেটা আমরা বের করেছিলাম না, বললাম পরে লিখবো। এবার লেখ আরএফ এ। আরএফ এ কত বের করলাম বল ক্যালকুলেট করে? 1 লাখ ইনারে লিখবি, হ্যাঁ প্রথম করে লিখবি 1,96,890। 1,96,890। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট, মনে পড়ে গ্র্যাচুইটিস হিসেবে একটা বোনাস পেয়েছিলাম, বললাম পরে করবো। লেখ 25,000 টাকা। লেখ গ্র্যাচুইটিস বোনাস। লেখ গ্র্যাচুইটিস বোনাস। গ্র্যাচুইটিস বোনাস লিখবি 25,000 টাকা। তারপর দেখ একটা ছিল ওটা পয়েন্ট, কোন কোন পয়েন্ট পড়তে বলছি পয়েন্ট গুলো পড়বি। এফ নম্বর পয়েন্টটা পড়। এফ নম্বর পয়েন্টটা পড়। কি বলেছে? গার্ডিনার ইজ অলসো প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার এট মান্থলি রেমুনারেশন 4,500। আগের দিন নেই এই পয়েন্টটা, তাহলে আজকেও তো আসবে না, ভুল।
আগের দিন ইনি বলে আজকে আসবে না, আগের দিন কি ছিল? আগের দিন মালিকের বাড়িতে ছিল। আগের দিন মালিকের বাড়িতে ছিল, ভালো করে বোঝ, আগের দিন মালিকের বাড়ি ছিল। তা মালিকের বাড়িতে যে গার্ডেনার মানে কি মালি যাকে বলা হয় বাগানটা পরিচর্যা করবে, ঠিক আছে, সেটা মালিকের বাড়ি, মালিক সুন্দর করে রাখছে, তো ওটা আসবে না, ঠিক আছে। কিন্তু এটা মালিকের বাড়ি, মালিক ভাড়া করা বাড়ি, তাহলে এমপ্লয়ি বেনিফিটের জন্য দিয়েছে এটা, আসবে তো বাকি। এটা আসবে। সুতরাং নিয়ম রুল মাথায় রাখতে হবে, রুল আলাদা জিনিস। ওটা ছিল মালিকের বাড়ি, যদি এটাই যদি বলতো মালিকের বাড়ি তাহলে আসতো না। এটা মালিকের বাড়ি হলে আসতো না। এটা কিন্তু মালিকের বাড়ি না, মালিকের ভাড়া করা বাড়ি। আজকে ধর আমি একটা কোম্পানিতে চাকরি করতে গেছি, আমাকে মালিক একটা বাড়ি ভাড়া করে দিয়ে থাকার জন্য। এবার সেখানে বাইরে বড় গার্ডেন আছে, সেই গার্ডেনটা মেনটেন করার জন্য একটা খরচা দেওয়া হচ্ছে, ঠিক আছে তো। এটা যদি মালিকের বাড়ি হয় তাহলে এটা মালিকের বেনিফিটের জন্য। কিন্তু মালিকের বাড়ি না, আমাকে ভাড়া বাড়ি থাকতে দিয়েছে, ওটা আমার বেনিফিটের জন্য হচ্ছে, ঠিক আছে। আর আমার বেনিফিট মানে পারফিউজার্স, মাথায় রাখতে হবে। এটা আসবে কিন্তু গার্ডিনার স্যালারি। আপনারা চাকরি আছে বইটা দিয়েছি, বইয়ে অনেক নোট আছে, নোটগুলো পড়তে হয়, নোটগুলো পড়লে এগুলো অসুবিধা হবে না। গার্ডিনার স্যালারি 4,500 ইন্টু 12 কত হলো? 54,000, ঠিক আছে। তার মানে আমরা এফ নম্বর পয়েন্টটা কভার করলাম। এবার বলছে দেখ, কারটা করা হয়নি। হি ইজ অ্যালাউড টু ইউজ আ কার, তাকে একটা কার অ্যালাউ করা যায় 800 সিসি বলেছে, 1600 সিসির নিচে, কম। ঠিক আছে। বোথ কি পারপাসে ইউজ করা হবে? বোথ অফিসিয়াল অ্যান্ড প্রাইভেট পারপাস, ঠিক আছে তো। এবার কারের পেছনে খরচা কে করবে কিছু বলে দেয়নি, তাহলে আমরা ধরতেই পারি যে না, কোনো দরকারই নেই, ঝামেলা নেই, কারের পেছনে খরচা এমপ্লয়ার করেছে। তাহলে কি হবে? 800 প্লাস 900 ইন্টু 12 হবে। তাহলে কার। ড্রাইভার বলে হ্যাঁ বল। ওই তো কিছুক্ষণ আগে আমি আগেই বলেছি এখানে, হি ইজ অ্যালাউড টু ইউজ কার, মানে কিছু বলে দেয়নি, তার মানে ড্রাইভার ও। হ্যাঁ এখানে এমপ্লয়ির নাম কি ছিল? সুরেশ কর। এবার কি, সুরেশ কর গাড়ি চালাতেও পারে, নাও চালাতে পারে, ঠিক আছে। যদি গাড়ি চালাতে পারে তাহলে তো ড্রাইভার নেবে না, আর গাড়ি চালাতে না পারলে ড্রাইভার নেবে। এখানে তো কোশ্চেনে বলে যে ড্রাইভার আছে কি নেই, তাহলে আমি অ্যাজাম্পশন করে নিতেই পারি ড্রাইভার আছে, ঠিক আছে। এটা আমি শুরুতেই বলেছি আজকে। কি বললাম বুঝতে পারলি তো? যদি কোশ্চেনে দেখ একটা কথা বলে দেয় সেলফ ড্রাইভ কার, যদি বলে সেলফ ড্রাইভ কার তখনই ড্রাইভার নিবি না, তখন ড্রাইভার নিবি না। আর যদি এই কথাটা না লিখে দেয় সেলফ ড্রাইভ কার, তাহলে তুই ড্রাইভার নিয়ে নিবি, মনে করবি এই কোনো সমস্যা নেই, ড্রাইভার না হলে যদি না নিস ড্রাইভার, তাহলে নিচে নোট দিতে হবে কেন নিবি না, নিচে নোট দিতে হবে, তুই বলতে হবে, তোকে বলতে হবে দরকার নেই, এই জন্য নিতে হবে। আচ্ছা দেখ শোন, কথা বলিস না। কার কত হবে? 800 প্লাস 900 ইন্টু 12, 32,400। আস্তে ফোন বলছি বেরিয়ে ফোন করছি Electricity expenses of rupees 22,500 and education expenses 33,200 for the education of his children, ঠিক আছে, আর রিএম্বার্স বাই দ্য এমপ্লয়ার। মানে ইলেকট্রিক এক্সপেন্স মানে যে বাড়িতে ভাড়া থাকছে সেই বাড়িতে ইলেকট্রিক ফেসিলিটি নিয়েছে, তাই ইলেকট্রিক খরচা আসছে, ইলেকট্রিক বিল আসছে, সেই বিলটা মালিক ভরে দিয়েছে পার পিস আসছে, ঠিক আছে তো। আর একটা বলেছে এডুকেশন এক্সপেন্সেস 33,200 অফ দ্য চিলড্রেন অফ দ্য এডুকেশন অফ হিজ চিলড্রেন। এই যে এমপ্লয়ি সুরেশ কর আছে, তার চিলড্রেন আছে, তার ছেলেমেয়ের পড়াশোনা করার জন্য 33,200 টাকা খরচা হচ্ছে, এই টাকাটাও মালিক দিয়ে দিচ্ছে, ঠিক আছে তো। তাহলে সবই পার্কিংসের মধ্যে চলে আসে, ঠিক আছে। 71,242 কি হলো দেখছি এটা হয়েছে। লেখ পার্কিংসের মধ্যে লেখ ইলেকট্রিসিটি এক্সপেন্সেস, লেখ ইলেকট্রিসিটি এক্সপেন্স লেখ 22,500, ঠিক আছে। আর এডুকেশন এক্সপেন্সেস লেখ 33,200। 22,500 ইলেকট্রিসিটি এক্সপেন্সেস লেখ ইলেকট্রিসিটি এক্সপেন্সেস কত টাকা বললাম? ইলেকট্রিসিটি এক্সপেন্স 22,500, ঠিক আছে তো। আর এডুকেশন এক্সপেন্সেস 33,200।
এডুকেশন এক্সপেন্স একটা রুল বলে দিই, রুলগুলো তুই পড়ে রাখতে পারিস, রুল লেখা আছে, রুলটা তোকে পড়তে হবে। তারপর পেজ নাম্বার কি আছে আমি বলছি, এডুকেশন এক্সপেন্সের রুলটা কি ছিল। ইলেকট্রিসিটি রুল নেই আলাদা করে। তুই এমন একটা বাড়িতে বসবাস করছিস, ঠিক আছে তো, এবং সেই বাড়িতে ইলেকট্রিক ইউজ করছিস, ঠিক আছে তো, তুই মালিককে বলবি ইলেকট্রিক ইউজ করছিস, তো ইলেকট্রিক খরচা তো কোম্পানি থেকে দিয়ে দেবে, ঠিক আছে তো, তো এটা কোম্পানি থেকে দেবে, পার্কিউসে চলে আসবে। কিন্তু তোর যদি ছেলে মেয়ে থাকে তাদের পড়াশোনা করতে গেলেও খরচা হতে পারে, ঠিক আছে, যে সেই খরচাগুলো কোম্পানি থেকে বিয়ার করে। এর নিয়মটা হচ্ছে যদি 1000 টাকার বেশি খরচা করে তাহলে পার্কুইজিটস, 1000 টাকা নিচে হলে নিন। 1000 টাকা, 1000 টাকা হচ্ছে মাথায় রাখতে হবে, প্রতি মাসে 1000 টাকা করে খরচা। কত নম্বর পেজে কোথায় লেখা আছে আমি তোকে দেখিয়ে দিচ্ছি। এডুকেশন ফেসিলিটি খুঁজতে হবে। 70 70 পেজ। একদম। 70 পেজ নিশ্চয়ই তোরা খুঁজে পেয়েছিস। একটা চার্ট আছে, চার্ট, একটা চার্ট আছে, চার্টটা দেখেছিস তো, কি লেখা আছে দেখ, চার্টটা সুন্দর করে একটা চার্ট আছে, কি লেখা আছে, ভ্যালুয়েশন অফ, দেখ বইয়ের মধ্যে দেখ, ভ্যালুয়েশন অফ পারকিউজিট ইন রেসপেক্ট অফ এডুকেশন ফেসিলিটি আন্ডার 17 সাবসেকশন 2 রোমান 3 রুল 3 সাব রুল 5, ঠিক আছে তো, বলছে ফর এমপ্লয়ি। আজকে এমপ্লয়ির নাম কি ছিল, সুরেশ কর। ও যেই কোম্পানি চাকরি করতে গেছে, ঠিক আছে তো, ওর এডুকেশন ফেসিলিটির জন্য কিছু খরচাপাতি করেছে কোম্পানি, ঠিক আছে, সেটা পুরোপুরি এক্সেম্ট, ঠিক আছে, ওর উপর কোনো ট্যাক্স নেবে না, ঠিক আছে, এমপ্লয়ির জন্য যদি হয়, এমপ্লয়ির পড়াশোনার জন্য যদি কিছু খরচাপাতি করা হয় পুরোপুরি এক্সেম্ট। ফর চিলড্রেন, চিলড্রেনের জন্য হলে নিয়মটা কি, আর অন্য রিলেটিভ ভাই বোন এরা কেউ যদি এদের জন্য যদি হয় তার জন্য রোল নিয়মটা কি, চিলড্রেনের জন্য হলে কি হবে, এডুকেশন ইনস্টিটিউশন বিলং টু এমপ্লয়ার, ঠিক আছে, যেখানে পড়াশোনা করছে সেটা দেখা গেলো মালিকের, মালিকের স্কুলে পড়াশোনা করছে। বা ধর এডুকেশনাল ইনস্টিটিউট, ঠিক আছে তো, হ্যাজ টাই আপ উইথ এমপ্লয়ার, মানে এমন ধর এমন একটা ইনস্টিটিউট আছে যেখানে সঙ্গে মালিকের সঙ্গে টাই আপ আছে, মালিকের সঙ্গে টাই আপ আছে, এরকম অনেক বড় বড় ইংলিশ মিডিয়ামের সঙ্গে কোম্পানির টাই আপ থাকে, ঠিক আছে, আমার এমপ্লয়ীদের বলছে তোমার স্কুলে ফিস কত, এত টাকা ফিস, বলছে আমার প্রতি মাসে 3000 টাকা করে ফিস নিই, আমি বলছি একবারে আমার এত এমপ্লয়ি থাকবে, এত এমপ্লয়ি ছেলে মেয়ে পড়াশোনা করবে, তোমার ফিসটা কম করতে হবে, ঠিক আছে, আমি একবারে পেমেন্ট ওয়ান টাইম পেমেন্ট করে দেবো, তোমার কত টাকা ফিস, 1 বছরের টাকা আমি পুরো একবারে পেমেন্ট করে দেবো। একজনের না, তার একটা বড় কোম্পানি, টিসিএস মতন কোম্পানি, বিশাল বড় বড় কোম্পানি, ওখানে কয়েক হাজার হাজার লাখ লাখ লোক চাকরি করে, ঠিক আছে, আমি একবারে পেমেন্ট করে দেবো। আমার জন্য কি আছে, সবাই তো মাসে মাসে দেবো, আমি একবারে পেমেন্ট করবো, আমার জন্য কি বেনিফিট আছে, তো অনেক টাকা কমিয়ে দেবে, অনেক টাকা কমিয়ে দেবে, ঠিক আছে তো। তাই এখানে কি বলছে, মানে এরকম কোনো ইনস্টিটিউশনের সঙ্গে যদি টাই আপ করা থাকে, ঠিক আছে, কোম্পানি যদি টাই আপ করা থাকে। আর একটা হচ্ছে আদার কেস, আদার কেস হলে ফুললি ট্যাক্সেবল, এখানে কি লেখা দেখ, এক্সেপ্ট ইফ ভ্যালু অফ এডুকেশন 1000 টাকা পার মান্থ, এডুকেশনের যে ভ্যালুটা, যে পড়াশোনা করছে তার খরচাটা যদি 1000 টাকা করে হয় তাহলে এক্সেপ্ট, 1000 টাকার উপর হলে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে, 1000 টাকার উপর হলে ট্যাক্স দিতে হবে। ধর এমপ্লয়ির সুরেশ করে তোর একটা ছেলে আছে, ওর প্রতি মাসে ধর লাগছে 1500 টাকা করে, পড়াশোনা করতে লাগে 1500 টাকা করে, কোম্পানি ওকে 1500 টাকা দিয়ে দেবে, 1500 টাকা করে লাগছে, কিন্তু ওকে কত টাকা করে ট্যাক্স দিতে হবে, 1000 টাকা ছাড়, মানে বাকি 500 টাকার উপর ট্যাক্স দিতে হবে। এখানে তো কোনো এরকম গল্প বলেই নি, এখানে টাকাটাই দেখ এত টাকা দিয়ে দিই, কোনো সমস্যা নেই, ঠিক আছে, জেনে রাখতে হবে, রুলটা জেনে রাখতে হবে। আরো কিছু নিয়ম আছে এখানে, রুলগুলো পড়তে হবে, দেখ ভ্যালু অফ পারকিউজিট যেটা বেরোবে, কস্ট অফ সার্চ এডুকেশন ইন সিমিলার ইনস্টিটিউশন, এই এই ইংলিশ মিডিয়াম বা ধর এই স্কুলে পড়াশোনা করতে যত টাকা খরচা হবে, মাইনাস এমপ্লয়ি থেকে কোনো সময় কিছু টাকা পয়সা পাওয়া যেতে পারে, যেটা পাওয়া যায় সেটা মাইনাস হবে, ঠিক আছে, এইসব লেখা আছে। এবার 1 নম্বর পয়েন্ট কি বলেছে, অ্যামাউন্ট স্পেন্ড ফর প্রোভাইডিং ফ্রি এডুকেশন ফেসিলিটি, ঠিক আছে, অ্যান্ড ট্রেনিং দ্য এমপ্লয়ি ইজ নট ট্যাক্সেবল। ধর কোম্পানির যে এমপ্লয়ি আছে তাকে যদি ট্রেনিং দেয়, ট্রেনিং দিতে কোনো খরচা হয়, ঠিক আছে, বা ওকে ফ্রি এডুকেশন ফেসিলিটি দেয়, এর জন্য কোনো খরচা হয়, এটা কিন্তু পুরো এক্সিএম, কোনো ট্যাক্স দিতে হবে না। তারপর স্কুল ফিস পেড বাই দ্য এমপ্লয়ার ডাইরেক্টলি টু দ্য স্কুল অর রিএম্বার্সমেন্ট, রিএম্বার্সমেন্ট মানে জানিস তো, রিএম্বার্সমেন্ট মানে সাপোজ ধর আমি বললাম তুই কলেজ স্ট্রিট যাচ্ছিস বই কিনতে, আমার জন্য এই বইটা এনে দে, ঠিক আছে, তুই বইটা আমাকে দিবি, আমি তোকে টাকা দিয়ে দেবো, এটাকে রিএম্বার্সমেন্ট বলা হয়, মানে ইনিশিয়ালি তোর থেকে দিয়ে দিলি, পরে আমি তোকে টাকা দিয়ে দিলাম,
এটাকে রিএম্বার্সমেন্ট বলা হয়। বলছে স্কুল ফিস পেড বাই দ্য এমপ্লয়ার ডাইরেক্টলি টু দ্য স্কুল অর রিএম্বার্সমেন্ট অফ এক্সপেন্ডিচার। হয়তো কোম্পানি হয়তো ডাইরেক্ট স্কুলে পেমেন্ট করে দিয়েছে, অথবা এমপ্লয়কে বলে তুমি পেমেন্ট করে দাও, পরে আমার থেকে টাকা নিয়ে নিও। ঠিক আছে তো? ইজ আ ট্যাক্সেবল পার্টি ইন কেস অফ অল এমপ্লয়ি। সমস্ত এমপ্লয়ির জন্য কিন্তু এটা ট্যাক্সেবল পার্টি। এখানে অল এমপ্লয়ি মানে গভর্নমেন্ট নন গভর্নমেন্টের কথা বলা হয়নি, এখানে স্পেসিফাইড নন স্পেসিফাইড, স্পেসিফাইড নন স্পেসিফাইডের কথা বলা হয়েছে। ঠিক আছে তো? চিলড্রেনের মধ্যে কারা কারা করতে পারে? ইনক্লুড স্টেপ চাইল্ড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডাপ্টেড চাইল্ড অফ দ্য এমপ্লয়ি। জাস্ট এমনি থিওরিটিক্যাল কথা বলেছে, তো না জানলেও চলবে, অঙ্কে সব লেখা থাকবে না। আর আদার রিলেটেড মধ্যে কি কি থাকবে? স্পাউস থাকবে, প্যারেন্টস থাকবে, আদার চিলড্রেন থাকবে, সার্ভেন্ট ডিপার্টমেন্ট থাকবে, আদার হাউস হোল্ড মেম্বার থাকবে। এই সমস্ত জিনিস বলেছে। বেসিক্যালি কি বললাম, যে চিলড্রেন এমপ্লয়ি যে চিলড্রেন আছে তার পড়াশোনার জন্য যে কোনো খরচ করে, এটা অবশ্যই ট্যাক্সেবল পারকিউজিট, কিন্তু মাথায় রাখতে হবে ওই অ্যামাউন্টটা যেন 1000 টাকার মধ্যে হয়। 1000 টাকার মধ্যে হলে কিন্তু এক্সেম্ট, 1000 টাকার মধ্যে হলে এক্সেম্ট, 1000 টাকা কস্ট করলে ট্যাক্সেবল। সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। আমি আবার বলছি, ধর পড়াশোনা করার জন্য তার সেন্ট স্টিভেন্সের মতো স্কুলে পড়াশোনা করছে, পড়াশোনা করতে খরচা হচ্ছে তার প্রতি মাসে 3000 টাকা করে খরচা হচ্ছে। ঠিক আছে? এমপ্লয়ি ছেলে মেয়ের পড়াশোনা করতে 3000 টাকা করে প্রতি মাসে খরচা হচ্ছে, কোম্পানি থেকে 3000 টাকা দেবে, কিন্তু 1000 টাকা ছাড় আছে। তাহলে ট্যাক্সেবল কত হবে? 2000 ইন্টু 12, 24,000 টাকা। ঠিক আছে? মনে রাখতে হবে। মনে না রাখলে পরীক্ষায় পয়েন্ট চলে আসলো, ভুলভাল করে দিয়ে 3000 ইন্টু 12 করে দিয়ে আসবে, ওখানে 2 নাম্বার অলরেডি কেটে দেবে। আচ্ছা, কত নম্বর পেজ চলছিল বল? আচ্ছা, তাহলে দুটো করে দিলাম। এইচ এর পয়েন্টটা বলে দিলাম। এটা না কিছু ছিল না, এটা এমন 71, 242 কিছু না। এবার কি বলছে? দ্য ফলোইং ডিডাকশন আর মেড বাই দ্য এমপ্লয়ার, মানে এমপ্লয়ার কিসের কিসের টাকা কেটেছে দেখ। তাহলে এইটা কি করবো, এডুকেশনাল এক্সপেন্সেসটা? বলে দিলাম তো, প্রো এডুকেশন এক্সপেন্সেস। এখানে এডুকেশন এক্সপেন্স কি বলছে? অফিস চিলড্রেন রিএম্বার্স বাই দ্য এমপ্লয়ার। এটা মানে ফুললি ট্যাক্সেবল করবো, এটা ফুললি ট্যাক্সেবল হবে। The following deduction are made by the employer from his monthly salary. তো স্যালারিতে কি করে? প্রফেশনাল ট্যাক্স লাস্টে হবে 200 × 12, 2400। ঠিক আছে তো? ইনকাম ট্যাক্স আসবে না, প্রভিডেন্ট ফান্ড তো আসবে না, প্রভিডেন্ট ফান্ড আগে সেই এমপ্লয়ি কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড আসবে না। রইল বাকি হাউস রেন্ট 6000 টাকা। আমি বলছি হাউস রেন্টের কথাটা বলছি, বাকি সব হয়ে গেছে, শুধু এটা বলতে হবে। এদিক শোন, মনোযোগ সহকারে শুনবি এটা, এই পয়েন্টটা। এতগুলো পয়েন্ট করলি, আগে বুঝে নে, তারপর আমি বলছি এই পয়েন্টে বলছি, মানে কোন পয়েন্টে ডাউট আছে এখন পর্যন্ত বলি, অঙ্কটা যে করলি কারণ ডাউট থাকতেই পারে, কোন পয়েন্টে ডাউট আছে বল। বাকি আমি তারপর ওটা বলছি, ওরা বললে অঙ্ক শেষ হয়ে যাচ্ছে, ওটা বললে শেষ হয়ে, আপনি দেখে নে কোন পয়েন্টে ডাউট আছে, ভালো করে দেখে নে, তাহলে সেই পয়েন্টটা আরেকবার বলে দেবো। মেইন অঙ্কটা বাড়িতে গিয়ে যখন করবি অঙ্কটা, আমি বারবার বলছি ডিএটা ভালো করে দেখবি, ডিএটা ভালো করে দেখবি। অঙ্কটা কঠিন বলতে ডিএটাই আছে না, আমার যা মনে হচ্ছে কঠিন হচ্ছে ডিএটাই আছে। ডিএটা ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হবে। ঠিক আছে তো? এইখানে যেটা বলেছিল না এইচারে, এই লাইনটার মানে পড়, এখানে পড় ভালো করে। আইতে কি বলেছিল? বলেছে দ্য ফলোইং ডিডাকশন আর মেড বাই দ্য এমপ্লয়ার। ঠিক আছে? টাকা কাটবে কে? কাটবে মালিক কাটবে। হাত থেকে টাকা কাটবে মালিক। ও যে মানে ওই যে সুরেশ সরকার না? সুরেশ সরকার প্রতি মাসে যে স্যালারি পাবে, ও স্যালারি থেকে মাইনা কাটবে, মানে কিছু কিছু টাকা কাটবে। কিসের টাকা কাটবে? প্রফেশনাল ট্যাক্স। জানি কি করতে হয়, ইনকাম ট্যাক্স কোনো কাজের জিনিস নয়, লাগে না আমাদের। ঠিক আছে তো? এখন লাগবে না, পরবর্তী সময় লাগবে। প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড মানে আজকে সুরেশ সরকার চাকরি করছে, ওর মাসে মাসে প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডে টাকা কাটছে। তো আমরা কি করি? স্যালারিতে কোনটা আসে? এমপ্লয়ার যেটা কন্ট্রিবিউট করে সেটা আসবে, সেটা তো করে দিয়েছি। কিন্তু এমপ্লয়ি যেটা কন্ট্রিবিউট করে সেটা 80C তে যায়, এখানে আসবে না, ওটা তোর 4th সেমিস্টারে শিখবি। আচ্ছা, হাউস রেন্ট। হাউস রেন্ট কি হচ্ছে? হাউস রেন্ট যে শিখছিস না, তুই এখানে কি করলি? আরএফএ করলি। আরএফএ মানে কি? মালিক তোকে একটা ঘর দেখে দিল থাকার জন্য, তুই সেই বাড়িতে থাকছিস। এইবার মালিক তোর থেকে, ওই যেমন তোমাকে যে ঘর দেখে দিলাম, তার জন্য আমি তোমার থেকে প্রতি মাসে 6000 টাকা করে চার্জ করছি, বলে 6000 টাকা করে চার্জ করছি। তার মানে তোর যে এখানে অঙ্কটা দেখ, তুই আরএফএ করলি না? আরএফএ কোথায় করলি? আরএফএ আরএফএ কত বেরোলো তোদের বল? 2415। আরএফএ বেরোলো তোদের কত বলতো? 196890, তাই তো? আরএফএ কত পেয়েছিল? 196890। আরএফএ কত বেরোলো? 196890 আরএফএ বেরিয়েছিল। ঠিক আছে তো? যেটা বেরিয়েছিল তার থেকে, যেই টাকাটা বেরিয়েছিল তার থেকে মালিক কিছু টাকা কাটছে। কত টাকা করে কাটছে মালিক? 6000 টাকা করে কাটছে। কত করে কাটছে বল? 6000 টাকা করে প্রতি মাসে কাটছে। তাহলে প্রতি মাসে যদি 6000 টাকা করে কাটে, তাহলে বছরে কত কাটছে? 72,000 টাকা। মাইনাস দিয়ে লেখ
রেন্ট পেড বাই এমপ্লয়ি, রেন্ট পেড বাই এমপ্লয়ি যেটা করেছিলে ওর নিচে লেখ, রেন্ট পেড বাই এমপ্লয়ি 72,000, 196,890 মাইনাস 72,000 কত হচ্ছে 124,890 পার পিস করলি না আরএফএ ওর নিচে মাইনাস করে দিচ্ছি। আর একটা থেকে মাইনাস করে দেবো। হ্যাঁ Just keep. আর একটা থেকে রেন্ট পেড বাই এমপ্লয়ি, ওয়ার্কিং এ করবো নাকি অঙ্কটাও করি? না না ওয়ার্কিং সে, যদি তোর ওয়ার্কিং সে করার জায়গা না থাকে তাহলে অঙ্ক করে দিবি, অঙ্ক ওখানে মাইনাস দিয়ে রেখে দিবি। রেন্ট পেড বাই এমপ্লয়ি এটা কি লিখছি ওটাই তো, ওটা কিছু লিখতে হবে, ওটা ওখানে বসিয়ে দিবি। সহজে মাইনাস করে দেবো। 6,000 না 6,000 ইন্টু 12 72,000 টাকা, এক মাসে 6,000 হলে 12 মাসে 72,000 টাকা। তারপর যে অঙ্ক ওটা কি? এটা মেন অঙ্কে বসিয়ে দেবে। মেনুতে কি লিখে বলবো? এই যে 1,24,890। 124,890 লিখেছিস তো 124,890। তো মেন অঙ্কে আমরা আরএফএ যেটা লিখেছিলাম আরএফএ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন করে লিখবি। এটা কেটে দেবো 196 আর বেঙ্গল লিখে দিলাম। হ্যাঁ ওটা কেটেই দিলে বসাবি এখন 124,890 ঠিক আছে তো হয়ে গেল, এবারে যোগ করে বাইরে পাঠা। এটার এখানে কি লিখবো? মাইনাস করে ইনটু কি? ট্যাক্সেবল আর 196,890 না এটা তো 196 কাটা গেল 124 124,890 124,890 প্লাস 25,000 প্লাস 54,000 প্লাস 32,400 প্লাস 22,500 প্লাস 33,400 2,91,990 টোটাল কর, প্রথম থেকে সব কর টোটাল কর। $60,390। 20,59,390 যেটা বেরোলো তাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি, যেটা বেরোলো তাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। কি বেরোলো বল? গ্রস ইনকাম ফ্রম স্যালারি মাইনাস দিয়ে লিখছি ডিডাকশন আন্ডার সেকশন 60 কি লিখবো প্রথমে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 আর হচ্ছে প্রফেশনাল ট্যাক্স 2,59,300। প্রফেশনাল ট্যাক্স কত ছিল 2,400 তাই তো 52,400 বাদ দিয়ে কর কত হচ্ছে হ্যাঁ 2,06,000 হতো। এটা হলো ইনকাম ফ্রম স্যালারি। এই অঙ্কটা হোমওয়ার্ক থাকলো আবার করবি, বাড়িতে আবার করবি অঙ্ক। কে কে এটা এখন করছি তো, এটা লেকচার নাম্বার 20,06,990 বলছি। আমি আর একবার একটু ডিএটা বলে দিচ্ছি, কারণ তুই ডিএটা অসুবিধা, আমি আরো একবার বলে দিচ্ছি ডিএটা, আবার বলেছি ডিএটা। কথা বলিস না, কথা বলিস না। এই অঙ্কটা আমার, এই অঙ্কটার মধ্যে আমার একটা জিনিসই পয়েন্টটা ভালো লেগেছে, ডিএর পয়েন্টটা ভালো লেগেছে। ডিএটা আমি আবার বলে দিচ্ছি, আমি আরো একবার বলে দিচ্ছি। কথা বলিস না, যার যার বুঝে গেছে সে চুপচাপ বসে থাক, আর নাহলে সে অন্য অঙ্ক তার কথা বলিস না। বারবার বলছি কথা বলিস না, বোঝাতে অসুবিধা, কথা বলিস বলে আমার একটু বোঝাতে অসুবিধা হচ্ছে। আমাদের স্যালারিটা কি ছিল 9 মাস আর 3 মাস, ভালো করে বুঝবি কিন্তু, যাদের বোঝার দরকার বারবার বলছি, যাদের বোঝার, যারা বুঝে গেছিস ঠিক আছে, যারা বুঝিসনি তারা শোন, ডিস্টার্ব করবি না আমাকে, বোঝাতে বোঝাতে দিবি। 9 মাস আর 3 মাস, 9 মাস স্যালারি 74,000 টাকা, আমি মনে করছি এটা কারোর অসুবিধা নেই। আর 3 মাস স্যালারি কত করে ছিল 76,000 টাকা, এখানে কারোর সমস্যা নেই। ডিএ কি বলেছিল, ওরা কোশ্চেনে বলেছিল প্রথম 30,000 উপর 100%, তাই তো আমি প্রথমটা করবো, প্রথমটা ডিএ করবো 9 মাস, তারপর 3 মাস করবো। বলেছিল প্রথম 30,000 উপর 100% মানে 30,000 লিখলাম না,
আর বাকি ৭৪,০০০ মধ্যে ৩০ তো দিয়ে দিলাম, তাহলে বাকি রইল কত? ৪৪,০০০ উপর 50%, মানে কত? ২২,০০০। কত হলো? ৫২,০০০। কোনো ডাউট নেই তো এখানে? ৫২,০০০ ইন্টু তোর ৯ হয়েছে। এবার তারপর একটা কি বলেছিল? একই কথা, ফার্স্ট ৩০,০০০ উপর 100%, তাই তো? তাহলে ৩০,০০০ আর ব্যালেন্সের উপর 50%। ৭৬ থেকে ৩০ বাদ দিলে কত হয়? ৪৬,০০০ উপর 50% মানে ২৩,০০০। যেটা বুঝতে পেরেছিস তো? বাহ, ভেরি গুড। আচ্ছা, ৩০ আর ২৩ করলে কত হচ্ছে? ৫৩,০০০। ৫৩,০০০ ইন্টু ৩, এটা যোগ করে যেটা হলো টোটাল দিয়ে তুই অঙ্কে বসিয়ে দিয়েছিস, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এবার যখন তুই আরএফএ করছিস, ওখানে একটা ডিএ আসবে। ডিএটা ৯ মাসের ডিএ, মানে এখানে দেখ তোর ডিএটা কেমন ছিল। তোকে যখন আরএফএ করবি তখন তোকে ৫ মাসের করতে হবে। আর ভালো করে ক্লিয়ার করি, ৫ মাস মানে এপ্রিল থেকে আগস্ট। এখানে ৯ মাস মানে কি বোঝ? ৯ মাস মানে কি? এপ্রিল থেকে ডিসেম্বর। বুঝতে পারলি? তার মানে এপ্রিল থেকে এপ্রিল থেকে ডিসেম্বর থেকেই নেবো। তাহলে কত হচ্ছে? এখানে ৫২,০০০ ইন্টু কত নেওয়া উচিত? বুঝে বলবি। ৫২,০০০ ইন্টু ৫ নেওয়া উচিত, হ্যাঁ কি না? তারপর রইল বাকি ৭ মাস, মানে কি? সেপ্টেম্বর থেকে মার্চ। সেপ্টেম্বর থেকে মার্চের মধ্যে তুই ৫২,০০০ ক মাস নিয়েছিস? ৫ মাস নিয়েছিস, হ্যাঁ কি না? কোন মাস অব্দি নিয়ে? আগস্ট নিয়েছিস। কি নিয়েছিস? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ৪ মাস নিয়েছিস। তাহলে ৫২,০০০টা ৪ মাস হচ্ছে, হ্যাঁ কি না? আচ্ছা, এবার এই ৩ মাস মানে এটা কি? জানুয়ারি থেকে মার্চ। তাহলে আমার তো কত অব্দি নেওয়া হয়ে গেছে বল? স্যার আপনার তো নেওয়া হয়ে গেছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ৪ মাস। আর ৩ মাস বাকি আছে। তাহলে কত রইল? ৫৩,০০০। আমি এটাই বলতে চাইছি, একটু ভালো করে ঠান্ডা মাথায় বোঝ। কিছু নেই, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই। আমি পারবো অঙ্কটা, দেখ এই অঙ্ক আমরাও করেছি। আমরা যখন পড়াশোনা এই অঙ্কটা আমি করেছিলাম। কিন্তু এই অঙ্কটা আমাদের সময় আরএফএ এরকম ছিল না। আমাদের সময় আরএফএ এরকম ছিল না। এখানে অঙ্কটা মানে যদি বলি একটু টাফ, আমি বলছি টাফ কেন লাগছে এই অঙ্কটা? এই অঙ্কটা পরীক্ষা হলে আর্ধেক স্টুডেন্ট করতেই পারবে না। সবচেয়ে বড় কথা, এটা পারবে না, অত ইজি না। ঘরে বসে করা আর পরীক্ষা হলে কি করা, আকাশ পাতাল তফাৎ আছে। ঠিক আছে? ঘরে বসে করতে গিয়েই ভুল হচ্ছে। পরীক্ষা হলে কি কত ভুল হবে? ঠিক আছে? এ ভুল হওয়ার প্রবল চান্স, মানে কারণ আরএফএ যদি ইনক্রিমেন্টের স্যালারি থাকে আর আরএফএ ভুল হওয়ার চান্স থাকে প্রবল। প্রচুর ভুল হওয়ার চান্স থাকবে। আর তার উপর তো এখানে ডিএ অ্যাডজাস্টমেন্ট আছে, বেসিক স্যালারি অ্যাডজাস্টমেন্ট আছে। পড়ে গিয়ে আরএফএ করতে হবে। সুতরাং ঠান্ডা মাথায় করতে হবে এটা। অঙ্কটা অতটা ইজি নয়। এখানে আরএফএটা টাফ আছে। আরএফএটা টাফ আছে। নিয়মে কোনো টাফ নেই। কারণ এই ইনক্রিমেন্ট দেওয়াতে একটু ঠান্ডা মাথায় করতে হবে। ভুল যেন কোনো মতে না হয়। ব্যাস এই অঙ্ক ছিল এখানটায়। চল। 79 এর অঙ্কটা কি বলে দেখ? আর সিং is employed in a government concern. সিলেবাসে আছে তাই করাচ্ছি। এই অঙ্ক আসার চান্স পরীক্ষায় কত বলতো? 0%। এই অঙ্ক আসার চান্স পরীক্ষায় 0%। তো গভর্নমেন্ট এমপ্লয়ি, যেহেতু অনেক স্কুলে অনেক কলেজে করিয়েছে, নিয়ম আছে, শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে তো? আসার চান্স নেই একদম। আর সিং ইজ এমপ্লয়েড ইন a government concern on 1st April 2019 on a pay scale of rupees 50 to 500, 2,500, 77,000, 4,000, 1,17,500। তার মানে ও যখন চাকরিতে ঢুকেছে ওর স্যালারি কত ছিল? ১/৪/১৯ ওর স্যালারি ছিল ৫২,৫০০। ২,৫০০ বেড়ে হয়ে গেল ৫৫,০০০। কবে হয়েছে? ১/৪/২০-তে। ১/৪/২১-এ হলো ওর কত? ৫৭,৫০০। ১/৪/২২-এ হলো কত? ৫৭,৫০০, ২,৫০০ মানে ৬০,০০০। তারপর ১/৪/২৩-এ হলো কত? ৬২,৫০০। তার মানে ওর স্যালারি কত করে হবে? ৬২,৫০০ ইন্টু ১২। ঠিক আছে? বোঝা গেল কেন ৬২,৫০০ হলো? এখানে দেখ, এখানে পুরো ডাইরেক্ট ১২ গুণ হবে। কারণ হচ্ছে ১/৪/২৩-এ বলে দিয়েছে। ১২ গুণ হবে। তাহলে আরম্ভ কর, বেসিক স্যালারি ৬২,৫০০ ইন্টু ১২। লেখ, বেসিক স্যালারি ৬২,৫০০ ইন্টু ১২। কত হচ্ছে বল? করে দেখ। 7,50,000। নেক্সট বলছে আদার পার্টিকুলার রিলেটিং টু হিজ স্যালারি ইনকাম ফর দ্য ইয়ার 23-24 আর অ্যাজ ফলোস। ডিএ বলেছে কি 60% অফ বেসিক। তাহলে কর ডিএ কত হবে? এই কত সোজা দিয়েছে দেখ ডিএ। কত সোজা দিয়ে, পরীক্ষা এরকমই দেবে। এরকমই বলে দেবে।
7,50,000 ইন্টু 60% কত হচ্ছে 4,50,000। নেক্সট কি বলেছে দেখ, লাঞ্চ অ্যালাউন্স এটা ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে, লাঞ্চ ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স, 3,000 ইন্টু 12 36,000 লেখ লাঞ্চ অ্যালাউন্সেস। তিন হাজার ইন্টু 12 36,000। দেখি নিয়ে দে তারপর কি বলে দেখ, ওই ফিরে চাকা তারপর কি বলবো লাঞ্চ অ্যালাউন্সের পর ইন্টেরিয়াম রিলিফ, এটাও কিন্তু ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে। স্যার এটা জন্য আর হ্যাঁ বল। কোন অ্যানাউন্স কত তুলে গেছে ও আচ্ছা দেখিনি, খেয়াল করে। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স লেখ 1200 ইন্টু 12, তাই তো, কত হচ্ছে বলতো 1200 ইন্টু 12 14,400। 12 এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস 1200 ইন্টু 12 কত হলো 14,400 টাকা। শুনে নে, এটা একটু পাশে একটা স্টার মেরে রাখলাম, স্টার, কেন জানিস তো? হ্যাঁ বল। না, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স এটা যেহেতু গভর্নমেন্ট সেক্টর এমপ্লয়ি না, গভর্নমেন্ট যারা গভর্নমেন্টে চাকরি করে তারা এন্টারটেনমেন্ট অ্যালাউন্স থাকলে একটা ছাড় পায়, ঠিক আছে, এই জন্য স্টার মারলাম। কিন্তু নন গভর্নমেন্টের কোনো ছাড় নেই, নন গভর্নমেন্টের কোনো ছাড় নেই, এতগুলো যতগুলো অঙ্ক এন্টারটেনমেন্ট করেছি একটা অঙ্ক কিন্তু ডিডাকশন দিইনি, কারণ নন গভর্নমেন্ট। গভর্নমেন্ট এমপ্লয়ি হলে তিনটে পয়েন্ট আছে, ওর মধ্যে যেটা ছোট সেটা ছাড় পাওয়া যায়, ঠিক আছে। তোর হচ্ছে 20% অফ বেসিক স্যালারি, 5,000 পার মান্থ, এরকম আমি অঙ্ক করতে করতে বলে দিচ্ছি, ঠিক আছে তো। 20% অফ বেসিক স্যালারি, ম্যাক্সিমাম লিমিট 5,000 টাকা, যত টাকা এন্টারটেনমেন্ট অ্যালাউন্স পাবে এর মধ্যে যেটা ছোট, আমি বলে দিচ্ছি অঙ্কটা করতে করতে। তারপর কি ছিল ইন্টেরিয়াম রিলিফ ছিল, দেখ কত টাকা বলেছিল বল, ইন্টেরিয়াম রিলিফ 48,000 টাকা। চার হাজার ইন্টু 12 48,000 টাকা। তারপর কি বলেছে বল, এরিয়া স্যালারি রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার এরিয়া স্যালারি মানে বুঝিস তো, কিছু বাকি ছিল এই স্যালারিটা পেয়েছিস, ঠিক আছে তো, তাহলে এরিয়া স্যালারি লেখ, এরিয়া স্যালারি ফুললি ফুললি, স্যালারি তো ফুললি তো নেবেই, স্যালারি তো ফুললি ট্যাক্সেবল। এবার এই সম্পর্কে একটা গল্প আছে, স্যালারি সম্পর্কে মানে ফুললি ট্যাক্সেবল লিখে দিলি, কিন্তু গল্পটা কি আছে জানিস তো, মানে এরিয়া স্যালারি মানে কি, আজকে ধর সাপোজ ধর এই বছর তুই চাকরি করছিস, ধর এপ্রিল মাস থেকে পুরো মার্চ অব্দি চাকরি করলি, প্রতি মাসে 10,000 টাকা করে স্যালারি। মানে জেনারেলি কি হয়, কোম্পানির স্যালারিটা কবে দেয়, এপ্রিল মানে যে কাজ করলে স্যালারিটা কবে দেয় বলতে পারবি, মে মাসের 1 থেকে 7 তারিখে দেয়, এটাই দেয়। এবার অনেক কোম্পানি দেখ 31 তারিখে দেয়, খুব কম 1 তারিখে দেয়, 1 তারিখে দেয়। তার মানে আমি বলছি এপ্রিল মাসে কাজ করলে ওটা মাইনাটা দেয় হচ্ছে 1 থেকে 7 তারিখ লেখা থাকে। তারপর মেটা জুনে জুলাই এরকম করতে 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 তো ধর মার্চ মাসে স্যালারিটা কবে দেবে, তারপরে এপ্রিলে দেবে। তার মানে ওই মার্চ মাসে স্যালারিটা আটকে রইলো না, মার্চ মাসে স্যালারি আটকে রইলো। গল্প বুঝেছিস কি বুঝিস নি? আরে নর্মাল একদম সিম্পল ভাবনা, এত কি এত ভাবনা চিন্তার কিছু নেই। কেউ ধর একটা কোম্পানি যখন চাকরি করতে গেছিস, তুই যখন এপ্রিলে কাজ করলি, এপ্রিলে মাইনা মে মাসেই দেবে, মানে মে মাসে খুব দেরি করে না, ওই মে মাসের 2 তারিখ দিয়ে দিল, ওটাই হয়। যারা গভর্নমেন্ট সার্ভিস করে তাদের 1 তারিখে ঢোকে, আর যারা নন গভর্নমেন্টের কাজ করে 2 তারিখ। আবার এখন তো অনেক কোম্পানি আছে মাইনাই ঢোকে না, 8-10 তারিখ হলেও মাইনা ঢোকে না, অনেক জায়গায় আছে। এবার কোথায় আছে, কোনো জায়গায় নাকি 3 মাস মাইনা দেয় না, এরকম অনেক জায়গায় 3 মাস মাইনা আটকে রেখেছে। এরকম অনেক জায়গায় যে সমস্ত ওই নার্সিং হোম টাইপের যে সমস্ত কাজগুলো হয় না, ওখানে অনেক মাইনা আটকে রাখে, আটকে রাখে, অনেক জায়গায় টাকা আটকে রাখে। যাই হোক, সেটা বলছি না, সেটা বিষয় নয়। তো এরকম টাকা আটকে থাকে, তো কত বড় বড় কোম্পানি টাকা আটকে থাকে। তো ধর এপ্রিল মাসের মাইনাটা মে মাসে দিল, মেটা জুনেরটা জুলাই, এরকম করতে করতে জানুয়ারিটা পাবে ফেব্রুয়ারিটা পাবে মার্চেরটা পাবে কবে, এপ্রিলে। এপ্রিল মাসে 6-7 তারিখে মাইনা পেল, ঠিক আছে। এপ্রিলের মাইনা মার্চেরটা পাবে কবে, এপ্রিল মাসে মাইনা পেল, তাই তো। তাহলে রুলটা কি বলছি জানিস তো, এমপ্লয়ি কাজ করেছে কোন বছর, এমপ্লয়ি কাজটা করেছে কোন বছর, দেখ সাপোজ আমি তোকে বলছি, গল্প বলছি 22-23-এর কথা বলেছে, 22-23-এর ও ধর এটা 1-4 বোঝার দরকার, 1-4-22 থেকে 31-3-23 এতদিন ওর কাজ পিরিয়ড 22-23 কাজ করেছে।
সাপোজ ধর মার্চ মাসের মাইনাটা ওকে আটকে রেখে পরের বছর দিয়েছে, 23-24 দিয়েছে, ঠিক আছে তো? তাহলে ও কাজ তো করেছে 12 মাস, কাজ তো 12 মাস করেছে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের রুল কি বলছে? বলছে যদি ট্যাক্সেবল যদি মানে তোমাকে যদি ওই বছরই ইনকাম শো করে দেয়, টাকা পাও বা না পাও সেটা ম্যাটার করে না। তুমি কোন বছর তোমাকে ইনকাম শো করেছে, ঠিক আছে? ইনকাম যদি আগের বছরই শো হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে তো? তাহলে ট্যাক্সেবল ওই বছর হবে। এবার যদি ইনকাম ধর ওই বছর শো হয়নি, ঠিক আছে? ইনকামটা ধর এবছর শো হয়েছে, তাহলে এবছর ট্যাক্সেবল হবে। এটা ডিপেন্ড করে, এটা অ্যাজাম্পশন বেসিস, ঠিক আছে? অ্যাজাম্পশন বেসিস, ঠিক আছে তো? বলছে এরিয়ার স্যালারি হচ্ছে এটাই হচ্ছে ডিপেন্ড হচ্ছে মানে অ্যাক্রু কবে হচ্ছে, অ্যাক্রুটা কবে হচ্ছে, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাক্রুটা কবে হচ্ছে। অ্যাক্রু যদি আগের বছর হয় তাহলে আগের বছর ট্যাক্সেবল, অ্যাক্রু যদি এবছর হয় এবছর ট্যাক্স। এটা হচ্ছে রুলস। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ইনকাম ট্যাক্সের যে রুল, এটা বলেছে অ্যাক্রু যে বছর হবে সে বছর ট্যাক্সেবল। অ্যাক্রু এবছর হলে এবছর ট্যাক্সেবল, অ্যাক্রু পরের বছর হলে পরের বছর ট্যাক্সেবল, ঠিক আছে? যে বছর অ্যাক্রু হবে সে বছর ট্যাক্সেবল। এখানে এখানে আমি কি করেছি, এরিয়াস, এখানে কি লিখেছিল বল কোশ্চেনে? এরিয়া স্যালারি কি বলি? এরিয়া স্যালারি রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে তো? তার মানে আগের বছরের এরিয়া স্যালারি, ঠিক আছে? তাহলে এবছর হয়েছে, ঠিক আছে? অ্যাক্রু এবছর হয়েছে। আবার যদি না, তুই যে অ্যাজাম্পশন করে মনে করছিস অ্যাক্রু আগের বছর হয়েছে, তাহলে এবছর নিবিই না তুই, তাহলে নিবিই না তুই। তুই ধরে নিবি যে অ্যাক্রু প্রিভিয়াস ইয়ার হয়ে গেছে, তারপরে প্রিভিয়াস ইয়ারই ট্যাক্সেবল হয়ে গেছে। সিম্পল সিম্পল জিনিস ভাবার চেষ্টা কর। আমি 10,00,000 টাকা করে মাইনা পাচ্ছি, 10,000 ইন্টু 12 1,20,000 টাকা। আগের বছর আমাকে 1,20,000 টাকার উপর ট্যাক্স হয়ে গেছে। হ্যাঁ এবছর আমি 10,000 টাকা পেলাম। তাহলে কি আমি ওই 10,000 টাকার উপর ট্যাক্স দেবো? তাহলে তোমার 1,30,000 এর উপর ট্যাক্স দেওয়া হলো। বোঝার চেষ্টা করি। আচ্ছা তাহলে তো এটা তো উচিত নয়। তাহলে আগের বছর যদি আমি দেখিয়ে দিই তাহলে এই বছর আর দেখাবো না, শো করব না। এটা হচ্ছে তুমি কি অ্যাজাম্পশন করছো তার উপর বেস। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাজাম্পশন বেস। এটা 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 আমি আমি জানি না এখন বলেছে সবই কি 11 এ ছিল নাকি? এটাও 11 এ ছিল। এটাও 11 এ ছিল। কিছুদিন আগেও 11 স্টুডেন্ট এই কোশ্চেনটা পড়ো, থিওরি এসএকিউ এসেছিল। এসএকিউ আসে কোশ্চেনগুলো এসএকিউ তে আসতো। ঠিক আছে? এরিয়ার স্যালারি গুলো ছিল। 11 এ ছিল এই সমস্ত কোশ্চেন। সব থিওরি আসতো। আচ্ছা বলুন একটু লিখবো তাহলে পড়াশোনা করে নিই। আচ্ছা দেখ, তাহলে এরিয়া স্যালারি আমরা ধরে নিচ্ছি, মানে কি ধরবি তোর ইচ্ছা, এটা তোদের ইচ্ছা, মানে এখানে তো কোনো প্রেশারাইজড ব্যাপার নেই। আমি ধরে নিচ্ছি আগের মতো ট্যাক্সেবল হয়। তো এবারে নিলাম এই বছর হচ্ছে এই কারোর জন্য। এখন যদি মনে করিস, তুই যদি মনে করিস ইট ইজ অ্যাজিউম দ্যাট প্রিভিয়াস ইয়ার ট্যাক্স হয়ে গেছে, তাহলে তার নেওয়ার দরকার নেই। ঠিক আছে তো? তাহলে এরিয়া স্যালারি কত ছিল বল অঙ্কে? 1,02,000। দেখো কত টাকা আটকে রেখেছে। এমনি জেনারেলি গভর্নমেন্ট সেক্টরে না কি সে টাকা আটকে রেখেছে, ডি এর টাকা প্রচুর আটকে রাখে। ডিএ আর স্যালারি প্রচুর আটকে রাখে গভর্নমেন্ট, যারা গভর্নমেন্টে চাকরি করে ডি এর টাকাটা প্রচুর আটকে থাকে। আচ্ছা হয়ে গেল এটা। তারপর কি বলছে? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। এমন ভাবিস না যে গভর্নমেন্ট যারা চাকরি করে তারা কি আরএফএ পায় না? অবশ্যই পায়। যারা গভর্নমেন্টে চাকরি করে তারা আরএফএ পায়। আমি নিয়ম বলেছিলাম, আমি জানি না মনে আছে কিনা, গভর্নমেন্ট সেক্টরে আরএফএ এর অত কোনো ঝামেলা নেই। ওই 15% 10% কিছু মুখস্থ করতে হয়, লাইসেন্স ফি। একটাই অ্যান্সার, লাইসেন্স ফি। দেখ এখানে দেখ বলেছে লাইসেন্স ফি ডিটারমাইন্ড বাই দ্য গভর্নমেন্ট রুল 13,500 পার মান্থ। 13,500 ইন্টু 12 হয়ে গেল। একটু নিচে লেখা, কারণ আরো অনেক আইটেম ঢুকতে পারে, ঠিক আছে তো? কি লিখবো? পার কিউজিটস বলে হেডিং দিয়ে আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 কি লিখবি? আরএফএ। মনে থাকবে তো? তুই দেখে বুঝতে পারবি যে স্যার এই অঙ্ক তো কোনো নিয়মই নেই, যা 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 আছে পুরো তো এখানে বসিয়েছি, কোনো নিয়মই নেই। গভর্নমেন্ট দেয় না, জেনে নেন কোনোদিন দেয়নি গভর্নমেন্ট, তোদের দেবে কেন? আরএফএ লাইসেন্স ফি কত টাকা বল? কত টাকা বললাম বল? 12,500 ইন্টু 12 কত হচ্ছে? 1,65,000 1,62,000, তাই তো? আচ্ছা আর কিছু ছিল কি দেখতো আরএফ এর সঙ্গে? ফার্নিচার কিছু বলেছে? হ্যাঁ দেখ এখানে বলেছে ফ্রি ইউজ অফ ফার্নিচার 1,82,000। এটা তো নিয়ম একই ব্যাপার। তোমাকে যদি ফার্নিচার দেয় তাহলে ফার্নিচার উপর 10% ডেপ্রিসিয়েশন হতো। তাহলে এখানটায় না, তুই এখানটা লিখে নে, যেহেতু আমরা লিখে দিয়েছি না আরএফএ লিখলাম, তো দাঁড়া একটু খুব বেশি কাটাকাটি করতাম না, আরএফএ লিখে আন্ডারলাইন। আচ্ছা পরীক্ষা কিন্তু আরএফএ লিখবি না, কি লিখবি? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন লিখবি। লেখার পর এখানে লিখবি কি বলতো? এর নিচে লেখ আনফার্নিশড, তাই তো? আনফার্নিশড আমরা তো দেখিনি ফার্নিচার ছিল, পরে দেখলাম। তো এটাকে লিখলাম আনফার্নিশড, ওয়ার্কিংস করার দরকার নেই। কত বলেছিলি বল তোরা প্রথমে? 13,500 ইন্টু 12। 13,500 ইন্টু 12 কত হচ্ছে বল না? এই যে এখানটায় লিখলাম ইনার, এই যে বাইরে 1,62,000, তাই তো? এর সাথে যোগ করবো কি বলতো? কস্ট অফ ফার্নিচার। লেখ যোগ দিয়ে লেখ কস্ট অফ ফার্নিচার।
যোগ দিয়ে এলে কস্ট অফ ফার্নিচার। কত বল ফার্নিচার? যেই অঙ্কগুলো আমি আগে হোমওয়ার্ক দিয়েছি, ক্লাসে যেইগুলো করিয়েছি আর যেইগুলো হোমওয়ার্ক দিই, ওই অঙ্কগুলো ভালো করে রেডি কর। আর কিচ্ছু করতে হবে না। এনাফ, এনাফ ইজ এনাফ। পরীক্ষায় ওর মধ্যে সব কমন চলে আসবে। ওইগুলো ভালো করে কর, ভালো করে কর। ওর মধ্যে কোনো বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবি। 18,200 যোগ কর। কত হচ্ছে? 1,80,200, তাই তো? 1,62,000 আর 18 যোগ করলে কত হয়? 1,80,000। খেতে করছিস? 1,80,200 হলো তো? কে তোর আটকে গেছে কিছু? তাহলে বুঝতে পারলি। এবার কি বলছে? ইলেকট্রিক বিল ফর পার্সোনাল কনজাম্পশন অ্যামাউন্টিং রুপিস 71,200। নিয়ে নে, ইলেকট্রিক বিল তো পার কি হচ্ছে 50। ইলেকট্রিক বিল 71,200। ঠিক আছে তো? তারপর এবার বলেছে কি ওন, আচ্ছা আমরা যখন মনে পড়ে নন গভর্নমেন্ট এমপ্লয়ি করতাম, ওখানে কি পেতাম? আরপিএফ। এখানে দেখবি না তুই সব ভাবে জানিস তো প্রভিডেন্ট ফান্ড কটা হয় বলেছিলাম, বল থিওরি বলেছিলাম কি কি? পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ইউআরপিএফ, স্ট্যাটিউটরি, আর হচ্ছে আরপিএফ। জেনারেলি গভর্নমেন্ট এমপ্লয়ীদের স্ট্যাটিউটরি থাকে, স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড থাকে। ঠিক আছে, স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড থাকে। তো দেখ এখানে কি বলেছে, ওন কন্ট্রিবিউশন টু স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড 10% অফ বেসিক আর ডিএ। তাহলে মানে এমপ্লয়ির নাম কি ছিল রে? আর সিং। আর সিং ও কত টাকা কন্ট্রিবিউট? 10% করেছে বেসিক আর ডিএর উপর। আর গভর্নমেন্ট মেক ম্যাচিং কন্ট্রিবিউট, সেম কন্ট্রিবিউট করে গভর্নমেন্ট, তাই তো? গভর্নমেন্ট সেম কন্ট্রিবিউট করে। এবার দেখ সুন্দর করে করছিস তো? মনে একটু নিয়ম মনে কর। মনে নেই, মনে নেই, আমি তো বলে দিচ্ছি শোন। আরপিএফ এ সব কটা অঙ্কে আরপিএফ ছিল। আরপিএফ করেছিস, ইউআরপিএফ করেছিস, কিন্তু পিপিএফ করিসনি। পিপিএফ কি করে থাকবে? পিপিএফ মানে কি? সে তাহলে আমি তো টিউশনই করছি, আমি পিপিএফ করতে পারি। পিপিএফ মানে কি? যারা চাকরি করেন তারাই পিপিএফ করে, যারা চাকরি করেন তারাই পিপিএফ করে, বুঝতে পারলি? যারা চাকরি করে তারা পিপিএফ কেন? পিপিএফ বুঝতে পারলি তো? যারা চাকরি করে না তারাই পিপিএফ এ খুলবে। যে চাকরি করে সে কেন পিপিএফ খুলতে যাবে? তার কাছে তো কতগুলো ফান্ড পড়েই আছে, ওখানে পিপিএফ খুলতে যাবে। কিন্তু স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড, আমি বারবার বলেছিলাম স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড এক্সেম্পট। স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড এক্সেম্পট। আমি কি বলেছিলাম? গভর্নমেন্ট সেক্টরে সবই এক্সেম্পট হয়। কোশ্চেন ভালো করে পড়। এখানে কি বলেছে? ওন কন্ট্রিবিউশন, মানে আমি যেটা কন্ট্রিবিউশন করেছি, ঠিক আছে, আমি যেটা কন্ট্রিবিউশন করেছি স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড। আরেকটা কি বলেছে বল? গভর্নমেন্টও সেম কন্ট্রিবিউট করেছে। তো গভর্নমেন্ট কন্ট্রিবিউট করতে হবে স্যালারি, তো স্যালারি মধ্যে ট্যাক্স দিতে হয়। কিন্তু এটা হচ্ছে এমন একটা জিনিস, সরকার ট্যাক্স নেয় না, যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ি। বুঝতে পারলি? গভর্নমেন্ট এমপ্লয়ি বলে ট্যাক্স নেবে না। কিন্তু এটা যদি নন গভর্নমেন্ট হতো তাহলে কিন্তু ওই ট্যাক্সেবল 12% রুলটা আসতো। মনে থাকবে তো? এটা স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড এক্সেম্পট। এই জন্য তোকে কখনো যদি পরীক্ষায় বলে তুমি 5টা এক্সেম্পটেড ইনকামের নাম বলো, 5খান এক্সেম্পটেড ইনকামের নাম বলো, তুই বলতে পারি যে এমপ্লয়ার কন্ট্রিবিউশন এসপিএফ, এমপ্লয়ার, আবার বলছি এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু এসপিএফ। বুঝতে পারলি তো? ধর বাড়িতে যদি কেউ সরকারি চাকরি করে, অনেকে সরকারি চাকরি করে, তার যদি প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখে, প্রভিডেন্ট ফান্ড মানে কি? স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, সে নিজে রাখছে, আবার মালিকও রাখছে। তো মালিক যে টাকাটা রাখছে তার উপর তো টাকাটা ইনকাম করছে, ওটা কিন্তু এক্সেপ্টেড। ঠিক আছে, মাথায় রাখতে হবে, এটা এক্সেপ্টেড লিখতে হবে না। ঠিক আছে, পরে নোট লিখে দেবে। তাহলে যে ওই যে ইন্টারেস্ট পাই, ওটাও তো এক্সেপ্ট হবে। আচ্ছা, লিভ স্যালারি, লিভ স্যালারি কত দিচ্ছে? 40,500। ঠিক আছে, লিভ স্যালারি 40,500। আচ্ছা, লিভ স্যালারি তো এখানে কবে পেয়েছে লিভ স্যালারি দেখতে হবে। আর ইনকাম ট্যাক্স আর প্রফেশনাল ট্যাক্স বলেছে, ইনকাম ট্যাক্স এন্ড প্রফেশনাল ট্যাক্স পেড বাই সি। ইনকাম ট্যাক্স তো আসবে না, প্রফেশনাল ট্যাক্স তো লাস্টে 2,400 লেস করতে হয়। ঠিক আছে তো? তো আমরা নোট গুলো বলে দিচ্ছি। আচ্ছা, অঙ্ক শেষ হয়ে গেছে, যোগ করে দেয়। তারপর নোট লিখতে হবে, এখানে অনেক কিছু নোট লেখার ব্যাপার আছে। আচ্ছা, এই যে এখানে একটা পয়েন্ট বলেছিলাম না, লিভ স্যালারি না? লিভ স্যালারির নিয়ম কি ছিল মনে আছে? শুনে নে, লিভ স্যালারি যোগ করছি। লিভ স্যালারির নিয়মটা কি ছিল? লিভ স্যালারি করেছিলাম। লিভ স্যালারির নিয়ম কি ছিল? ওই তো লিভ স্যালারির নিয়ম কি ছিল? কাটছাটা লিভ স্যালারির নিয়ম ছিল গভর্নমেন্ট এমপ্লয়ি হলে, গভর্নমেন্ট এমপ্লয়ি একরকম নিয়ম ছিল, নন গভর্নমেন্ট একরকম নিয়ম ছিল। কিন্তু নিয়মটা কি ছিল? গভর্নমেন্ট এমপ্লয়ি যে রিটায়ারমেন্টের পর লিভ স্যালারি টাকাটা তোলে,
পুরোপুরি ছাড়, পুরোপুরি ছাড়, মানে কোনো রকমের কোনো ট্যাক্স দিতে হবে না। ধর আমি গভর্নমেন্ট চাকরি করছি, আমি রিটায়ার হয়ে গেছি, আমি তো লিভ স্যালারির টাকাটা 3 লাখ টাকা পেয়ে নেবো। তাহলে 3 লাখ টাকা পুরোপুরি এক্সেম বলা হয়, কোনো রকমের কোনো সরকার ট্যাক্স শুনে শুনে নে, মেলানোর জন্য টাইম প্রচুর পাবি, প্রচুর টাইম পাবি, যে সেটা শুনে নে, পরে আর শুনতে পারবে না। একটাই করাবো, গভর্নমেন্ট এমপ্লয়ি। আজকে ধর আমি একটা জায়গায় চাকরি করি, গভর্নমেন্ট সেক্টরে চাকরি করছি, রিটায়ার হয়ে গেছি, রিটায়ার হয়ে গেলে কি পাবো? লিভ স্যালারির টাকা পেতে পারি, লিভ স্যালারি পাবো, গ্র্যাচুইটি পাবো, পেনশন পাবো, অনেক কিছু পাবো। তো লিভ স্যালারির টাকা যদি পাই, রিটায়ারমেন্টের পর যদি লিভ স্যালারির টাকা পাই, তাহলে এর উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেবে। কিন্তু এর নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, তাহলে ট্যাক্স নেই। তাহলে গভর্নমেন্ট এমপ্লয়ি যদি লিভ স্যালারির টাকা পায়, পুরোটাই ছাড়। 1 লাখ টাকা পেলে 1 লাখ টাকায় ছাড়, নীল হয়। কিন্তু এটা কি রিটায়ারমেন্টের পর হলে। আচ্ছা, কোশ্চেনে কোথাও বলেছে ও রিটায়ার করে ফেলেছে? দেখ তো, কোশ্চেন কোথাও বলেছে রিটায়ার করেছে? রিটায়ার করেনি। তার মানে চাকরি করতে করতেই টাকাটা পেয়েছে। তাহলে চাকরি করতে করতে টাকা পেলে ফুললি ট্যাক্স দেবে। চাকরি করতে করতে পেলে ফুললি ট্যাক্স দেবে কি পারকিউটস এর মধ্যে? না, নর্মাল পারকিউটস এর মধ্যে পড়ে না। ওই যে উপরে ফাঁকা রেখেছিলাম লিভ স্যালারি বলে, মানে উপরে ফাঁকা রেখেছিলাম, ওখানে লিভ স্যালারি নেই। পুরো অ্যামাউন্টটা কত টাকা ছিল? এবার তুই যোগ। $1,80,200 প্লাস 71,200 কত হচ্ছে? 2,51,400 টোটাল কর। 169 4300। এটাকে বলা হয় কি? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। মাইনাস লেখ ডিডাকশন আন্ডার সেকশন 16। কি লিখবো? স্ট্যান্ডার্ড ডিডাকশন কত হয়? 50,000 টাকা। ঠিক আছে, তারপর কি হয় বল? প্রফেশনাল এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস সিকুয়েন্সে আগে তো ছিল না কোনোদিন। এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস এর ওপর এটা একটা ওয়ার্কিংস করতে হবে। আমরা এন্টারটেনমেন্ট একটা অঙ্ক করাইনি, একটা অঙ্ক গভর্নমেন্ট ছিলই না। এবার বলছি এন্টারটেনমেন্ট অ্যালাউন্সের নিয়মটা বলে দিচ্ছি, লেখ। হয়েছে লেখা? নেক্সট ইয়ারে পুরো ট্যাক্সের নতুন ক্লাস হবে, মানে নেক্সট ইয়ারে পুরো, মানে ট্যাক্স পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে এবছর। এবছর পুরো চেঞ্জ করে দিল। তো ইউটিউবে প্রচুর ভিডিও আসছে, সে আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার, এতদিন আমাদের ছিল ইনকাম ট্যাক্স অ্যাড, এখন ডাইরেক্ট ট্যাক্স কোড হবে। এখন ট্যাক্স অনেক ইজি হয়ে যাবে, মানে ট্যাক্স ইজি হয়ে যাবে, মানে যারা ট্যাক্স দেয় গভর্নমেন্টকে, মানে অনেক, এতদিন খুব জটিল প্রসেস ছিল, এখন প্রসেসটা খুব ইজি করে দেবে, যাতে কারোর সমস্যা না হয়। প্রফেশনাল কোর্স দিয়েছি প্রফেশনাল কোর্স পরের কথা, এখন তো আগে আগে আসুক, কিরকম নিয়ম করবে দেখা যাক। আচ্ছা দেখ কি বলছিলাম, লেখ। কি লিখবি বলতো? ডিডাকশন লেখ। ডিডাকশন, ঠিক আছে, লেখ ডিডাকশন ইন রেসপেক্ট অফ এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস। ইন রেসপেক্ট অফ, in respect of entertainment allowances. এটার আন্ডার সেকশন ওই তো মাঝখানে টু ছিল, সেকশন আন্ডার সেকশন 16 সাবসেকশন রোমান 2। ঠিক আছে, আন্ডার সেকশন 16 সাবসেকশন রোমান 2। ঠিক আছে, নিয়মটা কি লিখবি? লিস্ট, এই সরি, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। লেখ উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। প্রথমে লিখবি কি? এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস। কত টাকা ছিল বল? 14,400। তারপর কি লিখবি? 1/5 অফ বেসিক স্যালারি। বেসিক স্যালারি কত ছিল তোর? 7,50,000, তার 1/5 করবি 1.5 লাখ টাকা। আর কি লিখবি? ম্যাক্সিমাম লিমিট 5,000 টাকা। আমাদের বইয়ের নোট লেখানো ছিল এটার। তিনটের মধ্যে ছোট কোনটা? আচ্ছা, ওখানে লিখবি
এখানে এন্টারটেনমেন্ট অ্যালাউন্সে লিখবি 5,000 টাকা, ঠিক আছে? এন্টারটেনমেন্ট অ্যালাউন্সে লিখবি কত? 5,000 টাকা, ঠিক আছে? এবার লিখবি কি লাস্ট কি প্রফেশনাল ট্যাক্স, শেষ। কত ছিল প্রফেশনাল ট্যাক্স বল? 14,500 24। তাহলে 50 আর 5 55, 2 57,400, অঙ্ক শেষ। 16,94,300 মাইনাস 57,400 কত হচ্ছে? 16,36,900। সেটা এন্টারটেনমেন্ট অ্যালাউন্সটা কি গভর্নমেন্ট সাদা হয় গভর্নমেন্ট এমপ্লয়িরা ছাড় পায়, আর বাকিদের সময় লিখে দিতে হয় বাকি দিকে পুরো ট্যাক্স। নন গভর্নমেন্ট বেসরকারি চাকরি করলে ওদের সব জায়গাতেই ট্যাক্স। বেসরকারি কাজ করলে তুমি মাইনা পাবে, আগে কাটার জন্য বসে আছে। ইনকাম ফ্রম স্যালারি, কম টাকাও গভর্নমেন্ট কাজ করে ইনকাম ফ্রম হয়ে গেল, শেষ। সবাই আমরা হয়ে গেল